ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, এই যেটা বলছিলাম প্রথমেই যে আগের দিনকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর এই ম্যাথমেটিক্যাল ফর্মটাতে অ্যারাইভ করেছিলাম। কিভাবে এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস এর উপর বেস করে আসা যায় সেটাই মেনলি আগের দিনকে ডিসকাস করা হয়েছে। ডেল ইউ ইকুয়ালস, এখানে টার্মগুলোকে আমরা ইন্টারপ্রিট করেছিলাম। ডেল ইউ এটাকে বলা হয়েছিল অ্যাজ দি চেঞ্জ ইন এনার্জি অফ দি সিস্টেম। ডেল ইউ ইজ দি চেঞ্জ ইন এনার্জি অফ দি সিস্টেম। আচ্ছা, এল বা মাইনাস এল বলতে কি বলতে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে the energy that the system receives in the form of mechanical in mechanical form. এল বলতে বেসিক্যালি মেকানিক্যাল ফর্মে সিস্টেমটা যে এনার্জি রিসিভ করছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আর কিউ বলতে কি বলা হচ্ছে, কিউটা হচ্ছে আদার এনার্জি, আই মিন এনার্জি আদার দেন হচ্ছে হিট এনার্জি। তো চেঞ্জ ইন এনার্জি অফ দি সিস্টেম ইজ সিম্পলি equal to the total energy that it receives from the surroundings minus L plus Q, এই জিনিসটার সাথে সমান। এটাকে আমরা সাধারণভাবে একটু করেই লিখি, রিসাফেল করে লিখি জিনিসটাকে। কিউ বা ডেল কিউ সমান লিখি অ্যাজ ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। মানে তোমার হিট এক্সচেঞ্জ বিটুইন দি সিস্টেম এন্ড সারাউন্ডিংস ইজ সেম অ্যাজ দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস দি মেকানিক্যাল ওয়ার্ক ডান, এরকম ভাবে লেখা হয়, তাই তো? এখন বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে এই ফার্স্ট লটার ফর্মটা কেমন সেইটা দেখো। প্রথমে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, যে সিস্টেমটার সাথে আমরা বেশি কনভেনিয়েন্ট, যে সিস্টেমটা নিয়ে আমরা বেশি কথা বলি, হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, যেখানে স্টেটগুলো ক্যারেক্টারাইজড হয় বাই থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস পিভিটি। এক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইউ ইজ ফাংশন অফ পিভিটি, ওয়ার্ক ডান মেকানিক্যাল ওয়ার্ক বলতে পি ইন্টু ডিভি। সরি, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি এই সিস্টেমের ক্ষেত্রে কাজে লাগানো হয়, ডেল কিউ এটাকে লিখতে পারি অ্যাজ ডিইউ প্লাস পিডিভি। এক্ষেত্রে ওয়ার্ক ডানটা পিডিভি, কাজেই ডেল কিউ সমান ডিইউ প্লাস পিডিভি। যদি স্ট্রেচড ওয়্যারের কথা কনসিডার করো, এক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলো ফোর্স বা টেনশন এফ ইন দি ওয়্যার, এল লেন্থ অফ দি ওয়্যার, আর টেম্পারেচার অফ দি ওয়্যার। হ্যাঁ, এক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা এফ এল টি এর ফাংশন। ওয়ার্ক ডানটা আমরা আগের দিনকে দেখছিলাম, ওয়ার্ক ডানটা কেমন হয়, মাইনাস এফ ডিএল। এক্ষেত্রে ওয়ার্ক ডানটা মাইনাস এফ ডিএল। কাজেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, সেটাকে এরকম ভাবে লেখা যায়। কিছুই নয়, শুধু ওই মেকানিক্যাল ওয়ার্ক যেটা, সেইটাকে রিপ্লেস করা হচ্ছে ইন টার্মস অফ সুইটেবল ইন্টেন্সিভ অ্যান্ড extensive coordinate which are relevant to that particular thermodynamic system. Next, consider surface field. এক্ষেত্রে ওয়ার্ক ডানটা হচ্ছে মাইনাস গামা ইন্টু ডিএ। কাজেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ফর্মটা এরকম হবে, ডেল কিউ সমান ডিইউ মাইনাস গামা ইন্টু ডিএ। ইন্টারনাল এনার্জি ইন দিস কেস ইজ ফাংশন অফ গামা সারফেস টেনশন, এ সারফেস এরিয়া, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দি টেম্পারেচার। ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলের কথা কনসিডার করো। এক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, it is function of electric charge, and it is function of temperature. তাহলে ওয়ার্ক ডানটাকে আমরা লিখতে পারি as মাইনাস ই ইন্টু ডিকিউ। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ফর্মটা এরকম হবে। ম্যাগনেটিক সিস্টেম, এখানে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলো এইচ এম টি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ, ম্যাগনেটাইজেশন এম, আর টি টেম্পারেচার। তো ইন্টারনাল এনার্জি এই জিনিসগুলোর ফাংশন, এইচ এম টি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলোর ফাংশন ইন জেনারেল। ওয়ার্ক ডানটাকে লেখা যায় মাইনাস মিউ এইচ ইন্টু ডিএম। কাজেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ফর্মটা কেমন হবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ফর্মটা হবে এরকম, ডিইউ মাইনাস মিউ এইচ ইন্টু ডিএম। ওকে, নেক্সট তোমার একটা ডাইইলেকট্রিক সিস্টেমের কথা বলা হয়েছে। ডাইইলেকট্রিক সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস গুলো কি কি, ই ইলেকট্রিক ফিল্ড, পি পোলারাইজেশন, আর টি টেম্পারেচার। তাহলে ইন্টারনাল এনার্জি এইগুলোর ফাংশন। ওয়ার্ক ডানটা আমরা আগের দিনকে ডিসকাস করছিলাম, ডাইইলেকট্রিক সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে লেখা যায় মাইনাস ই ইন্টু ডিপি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা তাহলে ডিকিউ সমান ডিইউ মাইনাস ইডিপি, এইরকম হবে।
এরকম বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট ল এর ফর্মটা কেমন হয় সেটা লিখে ফেলা যায়। কিছুই নয়, তোমাকে সিস্টেমটাকে ডেসক্রাইব করছে কোন ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলো, সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু চুজ সুইটেবল থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। এখান থেকে তোমার ওই জেনারেলাইজড ফোর্স ইন্টেনসিভ কোঅর্ডিনেট যেটা, সেইটা দেখতে হবে। এক্সটেন্সিভ ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট এইটা দেখতে হবে, হ্যাঁ, ডিভি বা ডিএল বা ডিপি ডিএম ডিকিউ এইগুলো দেখতে হবে। সেখান থেকে তুমি ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ম্যাথমেটিক্যাল ফর্মটা সেই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কেমন হবে এটা বলে দেওয়া যায়। হ্যাঁ, নেক্সট কিছু অ্যাপ্লিকেশন দেখো। চেঞ্জ অফ ফেজ। চেঞ্জ অফ ফেজ, কোনো একটা সিস্টেম ধরো একটা ফেজ চেঞ্জ আন্ডারগো করছে। এখন এই ফেজ চেঞ্জ অনেক রকমের হতে পারে, আমরা থার্মোডাইনামিক্সই পড়বো। ইনফ্যাক্ট এখানে আমি মেনলি ফার্স্ট অর্ডার ফেজ চেঞ্জের কথা বলতে চাইছি। হ্যাঁ, আমরা এক্ষেত্রে ফার্স্ট অর্ডার ফেজ চেঞ্জের কথা বলতে চাইছি, যেটা বেসিক্যালি একটা আইসোথার্মাল এবং আইসোব্যারিক প্রসেস। ফার্স্ট অর্ডার ফেজ চেঞ্জ, ধরো তোমার লিকুইড থেকে ভেপার বা সলিড থেকে লিকুইডে ট্রানজিশন, সে মেল্টিং অফ আইস। মেল্টিং অফ আইস, এক্ষেত্রে কি হয়, যতক্ষণ না পুরো আইসটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা একই রকম থাকে আর প্রেসারটাও একই রকম থাকে। হ্যাঁ, কাজে এটা আইসোথার্মাল আইসোব্যারিক প্রসেস। এই ধরনের ফেজ চেঞ্জকে ফার্স্ট অর্ডার ফেজ চেঞ্জ বলা হয়। হ্যাঁ, বা বয়েলিং অফ ওয়াটার, সেটাও একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। তো এক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। এই প্রসেসে ওয়ার্ক ডানটাকে ক্যালকুলেট করে ফেলাটা খুব সহজ, পার্টিকুলারলি যদি এইরকম একটা হাইড্রোডাইনামিক সিস্টেম নেওয়া হয়। ফেজ চেঞ্জ কিন্তু তোমার নট নেসেসারিলি এরকম লিকুইড থেকে সলিড বা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার, এরকম নয়, অন্য অনেক রকমের ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন হতে পারে। তো যাই হোক, আমরা এই ডিসকাশনটা করছি রেলিভেন্ট টু এ হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। ধরো তোমার কোন একটা এরকম হাইড্রোস্ট্যাটিক সিস্টেম আছে, যার ফেজ ওয়ানে স্পেসিফিক ভলিউমটা হচ্ছে V1। ফেজ ওয়ানে স্পেসিফিক ভলিউম V1। স্পেসিফিক ভলিউম কথার অর্থ হচ্ছে ভলিউম ডিউ টু ইউনিট মাস। ভলিউম ডিউ টু ইউনিট মাস, হ্যাঁ, সেই ভলিউমটা হচ্ছে সাম V1। ঠিক আছে। আর ফেজ 2 তে যখন যাচ্ছে সিস্টেমটা, করেসপন্ডিং ভলিউমটা হচ্ছে সাম V2। স্পেসিফিক ভলিউমটা হচ্ছে V2। কোন একটা সিস্টেম ফেজ 1 এ যখন আছে তার স্পেসিফিক ভলিউম V1, ফেজ 2 তে স্পেসিফিক ভলিউমটা হচ্ছে V2। তাহলে টোটাল ভলিউমের চেঞ্জ কত হচ্ছে? ধরো তোমার m গ্রাম m সাবস্টেন্সটার মাসটা হচ্ছে m, যেটা এই ফেজ ট্রানজিশনটা আন্ডারগো করেছে। তাহলে ফেজ 1 এখানে টোটাল ভলিউমটা কত? m ইনটু V1। ফেজ 2 এইটার টোটাল ভলিউম কত? m ইনটু V2। এখন প্রেসারটা তো কনস্ট্যান্ট, কাজেই ওয়ার্ক ডানটা কত হবে? প্রেসার মাল্টিপ্লাইড বাই চেঞ্জ ইন ভলিউম, সো Pm V2 মাইনাস V1, দ্যাট ইজ দি ওয়ার্ক ডান। হিট এক্সচেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? সেটা মাচ ইজিয়ার। আমরা জানি যে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য আইদার কিছু পরিমাণ হিট অ্যাবজর্বড হবে বা কিছু পরিমাণ হিট রিলিজড হবে। ফর এক্সাম্পল, মেল্টিং এর কথা যদি কনসিডার করি, আইস টু ওয়াটার, এক্ষেত্রে কিছু পরিমাণ হিট তোমাকে দিতে হবে। হ্যাঁ, উল্টো প্রসেসটা যদি ভাবো, ওয়াটার থেকে আইস, এক্ষেত্রে কিছু পরিমাণ হিট অ্যাবজর্বড হবে, রাইট, মানে রিলিজড হবে আর কি, রাদার এক্সট্রাক্ট করে নিতে হবে সিস্টেম থেকে হিট, কিছুটা হিট এক্সট্রাক্ট করে নিতে হবে। আর যদি আইস থেকে ওয়াটারে কনভার্ট করতে হয়, তাহলে তোমাকে কিছু পরিমাণ হিট এক্সটার্নালি সাপ্লাই করতে হবে। তো ল্যাটেন্ট হিট এই টার্মটার সাথে আমরা পরিচিত। ইট ইজ দি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড পার ইউনিট মাস অফ দি সাবস্টেন্স সো দ্যাট ইট ক্যান আন্ডারগো এ ফেজ চেঞ্জ। লিকুইড থেকে সলিডে কনভার্ট করতে চাইছি 1 গ্রাম মাসকে, তাহলে কতটা হিট দিতে হবে, সেটাই ল্যাটেন্ট হিট। তাহলে m গ্রামের জন্য হিট এক্সচেঞ্জটাকে লেখা যায় m ইনটু L। তাহলে রেডিলি আমরা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এইটা বলে দিতে পারি। ধরো কিছু পরিমাণ আইস থেকে আমরা ওয়াটারে কনভার্ট করলাম, ঠিক আছে, কিছু পরিমাণ আইস থেকে ওয়াটারে কনভার্ট করলাম। তো এই প্রসেসটাতে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, সেইটাকে দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে করে ফেলা যায়। হ্যাঁ, সেইটা কি? সিম্পলি ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। ডেল কিউটা ml আর ডেল ডাব্লিউটা হচ্ছে এইরকম। কিন্তু মানে হিউজ একটা জিনিসকে এখানে বলতে চাওয়া হচ্ছে।
আমরা আগেই থার্মোডাইনামিক্সে বলেছিলাম যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টির চেঞ্জকে অবজার্ভ করা। হ্যাঁ, এখানে যে থার্মোডাইনামিক্স ফর্মুলেশনটা, সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টির চেঞ্জ কে অবজার্ভ করা। তো যদি আমরা ইন্টারনাল এনার্জি ওয়াটারের ক্যালকুলেট করতাম, হ্যাঁ, বা মানে এটা কি মেজারেবল, ডিরেক্টলি মেজারেবল? একটা ধরো তুমি আইস পিস নিয়েছো, সেই আইসটার ইন্টারনাল এনার্জি কত, বা আইস থেকে ওয়াটারে যখন যাচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হচ্ছে, এইটাকে ক্লাসিক্যাল মেকানিক্স এর অ্যাপ্রোচে ক্যালকুলেট করাটা সম্ভব নয়। হ্যাঁ, প্রত্যেকটা মলিকিউলের কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হচ্ছে, এইগুলোকে কিন্তু হিসাব করাটা সম্ভব নয়। বাট এই থার্মোডাইনামিক্সটা যদি কাজে লাগাই, এটা একটা ফেনোমেনোলজিক্যাল সাবজেক্ট। আগেই বলা হয়েছিল ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এটা একটা ফেনোমেনোলজিক্যাল সাবজেক্ট। এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা আমরা ডিরেক্টলি বের করতে পারছি। উই ক্যান মেজার দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বিকজ ডেল কি মেজারেবল একটা কোয়ান্টিটি। আমরা জানি না ল্যাটেন্ট হিট অফ ওয়াটার বা ল্যাটেন্ট হিট অফ মেল্টিং, সেটা কত, 80 ক্যালোরি পার গ্রাম। তো আইসটার যদি মাসটাকে মেজার করো তাহলে তুমি এই ডেল কিউটাকে বলে দিতে পারো। এবার পিএম ধরো তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসারে এইটা অকার করছে ফেজ চেঞ্জটা, তাহলে তুমি প্রেসারটাকে বলতে পারো। স্পেসিফিক ভলিউম, এইগুলো ডিরেক্টলি মেজারেবল প্যারামিটার। তাহলে এই ডিরেক্টলি মেজারেবল প্যারামিটার গুলোর টার্মে আমরা এই ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হচ্ছে সেইটাকে বলে দিতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ অফ দিস ফেনোমেনোলজিক্যাল সাবজেক্ট থার্মোডাইনামিক্স। এখানে আমরা যেটা বলতে চাইলাম ফার্স্ট ল কাজে লাগিয়ে কিভাবে, মানে ফার্স্ট লকে কিভাবে অ্যাপ্লাই করা যায় এই জায়গাটা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কিছু কিছু প্রশ্ন আছে? শোনা যাচ্ছে স্যার কি? বলছি, এই লিকুইড থেকে ভেপার হলে স্যার সেক্ষেত্রে এই প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ, তুমি অ্যাটমসফিয়ারিক প্রেসারে করো না, তুমি একটা ধরো কড়াইতে জল নাও, নিয়ে ওভেনে বসিয়ে দাও। এটা লেট ইট বয়েল, এটা ফুটতে থাকুক। তো এটা কি হবে, তোমার ওপেন এয়ারে ফুটছে না, তাহলে এটা একটা আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস ওপেন এয়ারে যদি পিওর ওয়াটারকে বয়েল করো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হয়। তুমি প্রেসার কুকারে রেখেও করতে পারো, সেক্ষেত্রে তোমার কি প্রেসারটা একটা একটা ভ্যালুতে থাকবে, কিন্তু টেম্পারেচারটা সেক্ষেত্রে বেড়ে যাবে। ঠিক আছে স্যার। ইন্টারনাল এনার্জি পার ইউনিট মাস কতটা চেঞ্জ করছে সেটা বলতে পারি, জাস্ট এম দিয়ে ভাগ করে দিলেই হবে। নেক্সট, ফ্রি এক্সপানশন। ফ্রি এক্সপানশন এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন, যেটা থার্মোডাইনামিক্সের বিভিন্ন কনটেক্সটে আমরা পড়ব। আরো বিশেষ কিছু ধরনের এক্সপানশন নিয়ে পরে পড়া হবে। এখানে ফ্রি এক্সপানশন এর ক্ষেত্রে কিভাবে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটাকে কাজে লাগানো যায় সেটাই দেখো। হ্যাঁ, ফ্রি এক্সপানশন বলতে কি বোঝায়, স্কিমেটিক্যালি এখানে জিনিসটাকে বোঝাতে চাওয়া হয়েছে যে ধরো তোমার এ আর বি এইরকম দুটো চেম্বার, এ আর বি এরকম দুটো চেম্বার, দে আর কানেক্টেড বাই এ টিউব। এই দুটো চেম্বারকে একটা টিউব দিয়ে কানেক্ট করা রয়েছে, আর একটা স্টপ কক লাগানো রয়েছে। হ্যাঁ, টিউবটার মাঝখানে একটা স্টপ কককে লাগানো রয়েছে। ধরো যে বি এই চেম্বারটা পুরো এমটি, বি চেম্বারে কিছুই নেই, ফাঁকা, অর্থাৎ প্রেসারটা জিরো। বি চেম্বারে প্রেসারটা জিরো, ঠিক আছে। আর এ চেম্বারের মধ্যে একটা সে গ্যাসিয়াস একে রাখা হয়েছে, একটা গ্যাসকে রাখা হয়েছে। এবার যদি আমরা এই স্টপ ককটাকে রিলিজ করে দিই, তাহলে কি হবে, স্টপ ককটাকে যদি খুলে দিই, তাহলে গ্যাসটা একদম ইনস্ট্যান্টলি তোমার ওই পাশের চেম্বারটাতে স্প্রেড করে যাবে। যদি স্টপ ককটাকে খুলে দেওয়া হয়, একদম ইনস্ট্যান্টলি গ্যাসটা পাশের চেম্বারটাতে এক্সপ্যান্ডেড হবে। এই যে এক্সপানশনটা, এই এক্সপানশনটাকে ফ্রি এক্সপানশন বলা হয়। এবং পুরো জিনিসটাই কি বেসিক্যালি একটা আইসোলেটেড এনক্লোজারের মধ্যে করা হচ্ছে। পুরো জিনিসটা একটা আইসোলেটেড এনক্লোজারের মধ্যে করা হচ্ছে, সো দ্যাট there is no provision for heat exchange between the system and the surrounding। del q এইটা এক্ষেত্রে জিরো। আর ইন এডিশন এখান থেকে দেখতে পাচ্ছ যে ডেল ডাব্লিউ সেটাও জিরো, ডেল ডাব্লিউ এটাও জিরো। কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না, কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না। তার মানে কি এক্ষেত্রে কোনো রকম
P expansion is an adiabatic process. P expansionটা একটা adiabatic process, এক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, বিকজ বি যে চেম্বারটা তার প্রেসারটা তো জিরো ছিল। P ইন্টু ডিভি হয় না ওয়ার্ক ডান, তো পিটা যদি জিরো থাকে ন্যাচারালি কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল ইউ ইকুয়ালস টু জিরো। ফ্রি এক্সপানশনে ইন্টারনাল এনার্জির কোনো রকম চেঞ্জ হয় না। ফ্রি এক্সপানশন ইজ এ প্রসেস where there is no exchange of heat, which is basically an adiabatic process, and there is no work done, অর্থাৎ del U equals to 0। তো যদি আইডিয়াল গ্যাসের কথা বলা হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি ইন্টারনাল এনার্জি বলতে শুধুমাত্র কাইনেটিক এনার্জি। একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনার্জি অফ দি সিস্টেম, internal energy of the ideal gas is simply the kinetic energy, কোনো রকম potential energy contribution নেই, বিকজ আমরা আইডিয়াল গ্যাস মলিকিউলের ক্ষেত্রে কোনো রকম ইন্টারঅ্যাকশন আছে ধরি না। আমরা ধরে নিই যে মলিকিউল গুলো একে অপরকে অ্যাট্রাক্ট বা রিপেল করে না। তাহলে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জিটা ডিটারমাইন্ড বাই হোয়াট, টেম্পারেচার। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না এই কথার অর্থ টোটাল কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। কোনো একটা আইডিয়াল গ্যাস যদি এরকম ফ্রি এক্সপানশন আন্ডারগো করে তাহলে তার কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না। এই জিনিসটা আমরা তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা দিয়ে এক্সপ্লেন করতে পারি। আর একটা অ্যাপ্লিকেশন রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি, এগুলো তোমরা দেখে এসেছো, অন্তত টার্মগুলোর সাথে পরিচিত। সিপি এন্ড সিভি সাধারণভাবে হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে এরকম দুটো স্পেসিফিক হিটের কথা বলা হয়। একটা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিপি, আর আরেকটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি। এই দুটোকে আমরা রিলেট করতে পারি বাই ইউজিং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দেখো কিভাবে করা যায়। কোনো একটা সিস্টেমের কথা ভাবো, যেখানে জাস্ট একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের কথাই বলো। হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে যদি লিখি সেটাকে ইন টার্মস অফ ইকুয়েশন 1 লিখে ফেলা যায় ডেল কিউ সমান ডেল ইউ ডিইউ প্লাস পিডিভি। যেটা ইন্টারনাল এনার্জি, এটা তো তোমার পিভিটি এদের ফাংশন। এক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা কেমন, ফাংশন অফ পিভিটি ইকুয়ালস টু 0, অর্থাৎ তিনটে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটের মধ্যে, এটা আমি আগের দিন বলছিলাম না, আগের দিন বা তারও আগের দিন, এফ অফ পিভিটি এইটা 0, এটাই তো ইকুয়েশন অফ স্টেট অফ দি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। তো এইটা যদি ইকুয়েশন হয় তাহলে এখানে তোমার তিনটে ভেরিয়েবল আর নট ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, রাদার দুটো ভেরিয়েবলকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবতে পারি। থার্ড ভেরিয়েবলটা এই দুটোর উপরে ডিপেন্ডেন্ট, থার্ড ভেরিয়েবলটা এই দুটো এর উপরে ডিপেন্ডেন্ট। মানে যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা থার্ড ভেরিয়েবল নিতে পারি, সেইটা অন্য দুটো ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট। সেই অন্য দুটো ভেরিয়েবলকে আমরা যা খুশি নিতে পারি, সেটা ভিটি হতে পারে, পিভি হতে পারে, পিটি হতে পারে। তো এখানে তুমি ধরে নাও যে ভি আর টি এই দুটো, কিছু কি প্রবলেম হচ্ছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে আনমিউট হয়ে গিয়েছিল। আমি আসলে পাওয়ার পয়েন্টে পড়ালে কিছুই দেখতে পাই না, মানে বাইরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। ওকে, যেটা বলছিলাম যে ইউটাকে আমরা টেম্পারেচার আর ভলিউমের ফাংশন হিসেবে নিলাম। তাহলে এলিমেন্টারি চেঞ্জ ইন দি ইন্টারনাল এনার্জি, সেইটাকে এরকম 2 নাম্বার ইকুয়েশনের টার্মে লিখে ফেলা যায় ডেল ইউ ডেল টি ইন্টু ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি ইন্টু ডিভি। হলো, এটাকে আমরা বসিয়ে দিই। হ্যাঁ, ডিইউ যে এক্সপ্রেশনটা পেয়েছি 2 নাম্বার ইকুয়েশনে, সেটাকে এই 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেওয়া যাক। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা তাহলে ফার্দার এইরকম 3 নাম্বার ইকুয়েশনের টার্মে রিরাইট করে ফেলা যায়। দেখতে পাচ্ছ ডিইউ যেটা ছিল সেটাকে 2 নাম্বার ইকুয়েশনটা ইউজ করে বসিয়ে দেওয়া হচ্ছে। ডিইউটাতে কি রকম আছে, সামথিং ইনটু ডিটি, এই যে ডেল ইউ ডেল টি ইনটু ডিটি আছে। আরেকটা কি রয়েছে, ডেল ইউ ডেল ভি ইনটু ডিভি। 1 নাম্বার ইকুয়েশনের ডান দিকে দেখো আরো একটা টার্ম রয়েছে পি ইনটু ডিভি। তাহলে ওই ডিভির কোএফিসিয়েন্ট গুলোকে আলাদা করে নেওয়া যাক, ডেল ইউ ডেল ভি প্লাস পি ইনটু ডিভি।
এবার ধরো সিস্টেমে তুমি কনস্ট্যান্ট ভলিউমে হিট সাপ্লাই করছো। যদি সিস্টেমটাতে ভলিউম কনস্ট্যান্ট রেখে হিট সাপ্লাই করা হয়, অর্থাৎ 3 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা টেম্পারেচারের রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করি কিপিং দি ভলিউম কনস্ট্যান্ট, সেক্ষেত্রে এই ডান দিকে যে সেকেন্ড টার্মটা রয়েছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে সেইটা বাদ চলে যাবে। তাহলে ডেল কিউ ডেল টি এইটাকে কত লিখতে পারবো? অ্যাজ ডেল ইউ ডেল টি, ডেল ইউ ডেল টি। ঠিক আছে। সিভি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, এটাকে এরকম ভাবে ডিফাইন করা হয় না। স্পেসিফিক হিট কথাটার মানে কি? স্পেসিফিক হিট কথাটার মানে হচ্ছে যে কোনো একটা সিস্টেমে যদি টেম্পারেচারটাকে 1 ইউনিট রেজ করাতে চাও, তাহলে কতটা হিট সাপ্লাই করতে হবে। সোজা কথায় স্পেসিফিক হিট এটাকে যদি ডিফারেন্সিয়াল নোটেশনে লিখি, এরকম ভাবে লিখবো ডেল কিউ ডেল টি। ডিফারেন্সিয়াল নোটেশনে স্পেসিফিক হিটটাকে লেখা যায় অ্যাজ ডেল কিউ ডেল টি। আমি তো কনস্ট্যান্ট ভলিউমে বলছি, তাহলে সিভি কত হবে? ডেল কিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ডেল কিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এক্ষেত্রে দেখলাম সেইটা সেম অ্যাজ ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। সোজা কথায় ইন্টারনাল এনার্জি কোনো একটা সিস্টেমের টেম্পারেচারের রেসপেক্টে কতটা রেটে চেঞ্জ করছে, when the volume of the system is held fixed। সিস্টেমের ভলিউমটাকে ফিক্স রেখে যদি আমরা টেম্পারেচারটাকে রেজ করি, তাতে করে ইন্টারনাল এনার্জি কতটা বাড়ছে, এই যে রেশিওটা মানে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি, এইটাকে স্পেসিফিক। তাহলে এই ডেফিনিশনটা কিন্তু ইউনিক, এটা যে কোনো জায়গাতে আমরা ইউজ করতে পারবো চাইলে। যদি তোমার কোনো একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম থাকে, তাহলে সিভি সমান কত হবে? সিভি উইল বি ইকুয়াল টু ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। ওকে। তো তাহলে 3 নম্বর ইকুয়েশনে সেটা আমি আবার বসিয়ে দিতে পারি। ডেল ইউ ডেল টি এই যে টার্মটা, এটা তো সিভি দেখলাম। তাহলে ফার্দার 3 নম্বর ইকুয়েশনটাকে রিরাইট করতে পারি অ্যাজ দিস, ডেল কিউ সমান সিভি ডিটি, সিভি ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি টি প্লাস পি ইন্টু ডিভি। হলো। এবার এখান থেকে দেখো, ধরো আমি এবার সিস্টেমে কনস্ট্যান্ট প্রেসারে হিট দিচ্ছি। যদি সিস্টেমে হিটটা কনস্ট্যান্ট প্রেসারে দেওয়া হয়, তাহলে সিপি ডেফিনিশন কি হওয়া উচিত বলতো? সিভিটাকে তো আমরা ডিফাইন করলাম না, সিভিটাকে ডিফাইন করলাম অ্যাজ ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। তাহলে হোয়াট শুড বি দি ডেফিনিশন অফ সিপি? কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিট, তার ডেফিনিশনটা কেমন হবে ডিফারেন্সিয়াল নোটেশনে? বলো কেমন হওয়া উচিত? দ্যাট ইজ ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি। সিপি সমান ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি। সোজা কথায় ডেল কিউ এইটাকে আমরা তাহলে লিখতে পারি অ্যাজ সিপি ইন্টু ডিটি। ডেল কিউটাকে লিখতে পারি অ্যাজ সিপি ইন্টু ডিটি। এইখানে ডেল সিম্বল দিচ্ছি, এখানে ডি সিম্বল দিচ্ছি কেন? এটা মানে কি মনে পড়ছে? বলো একটু স্যার কেউ কিছু। কিউটা তো এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয়। হ্যাঁ, এখানে থার্মোডাইনামিক্স যখন আমরা ম্যাথমেটিক্যাল নোটেশনে দেখি, এখানে ওই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে। যখনই কোন একটা ভেরিয়েবল দেখা যাচ্ছে অ্যাজ কি মানে তোমার পাথ ইভেন্টারি চেঞ্জটাকে কিন্তু আমরা এইরকম ডেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, ডেল জেড। যদি তোমার এইটা স্টেট ফাংশন হয়, সেক্ষেত্রে ডিজেড। তো এটাই ডেল কিউ ওয়ার্ক, হিট এক্সচেঞ্জ, ওয়ার্ক ডান, এইগুলো তো সব ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল না, ফাংশন, কাজেই ডেল কিউ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো যাই হোক, এই 5 নম্বর ইকুয়েশনে, তাহলে 5 নম্বর ইকুয়েশনটা যে কোনো প্রসেসে হোল্ড করে। আমরা যদি কনস্ট্যান্ট প্রেসারে হিটটাকে সাপ্লাই করি, তাহলে ডেল কিউটাকে রিরাইট করতে পারতাম অ্যাজ সিপিডিটি। সেটাই পরের পেজে বলা হয়েছে, সিপিডিটি সমান সিভিডিটি প্লাস দিস থিং। এবার এই ইকুয়েশনটা কে ডিটি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও, টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। দিলে কি হয়? টেম্পারেচারের আচ্ছা, একটা স্টেপ এখানে করা হয়েছে, সিপি মাইনাস সিভি ডিটি সমান এইটা। এবার টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ নিয়ে নাও। সিপি মাইনাস সিভি সমান ডেল ইউ ডেল ভি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি। এই হ্যাঁ, এই যে এখানে যেটা ডিভি ছিল, ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি হয়ে গেছে। এটাই হচ্ছে তাহলে এই দুটো স্পেসিফিক হিটের মধ্যে জেনারেল রিলেশন। সিপি মাইনাস সিভি সমান এইটা। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি কত হয়? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে স্যার আর
যদি সিপি আর সিভি মোলার স্পেসিফিক হিটকে রিপ্রেজেন্ট করে। ধরো এখানে তোমার সিপি আর সিভি মোলার স্পেসিফিক হিটকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সিপি মাইনাস সিভি এইটা আর হবে। আমরা এখানে যে রিলেশনটাকে ডিরাইভ করেছি সেইটা ট্রু ফর অল হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। যে কোনো হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রেই আমরা এই রিলেশনটাকে কাজে লাগাতে পারি। এটা আইডিয়াল গ্যাস হোক, এইটা ভ্যান্ডারওয়াল গ্যাস হোক, বা এইটা অন্য কোনো ফ্লুইড সিস্টেম হোক, আমরা এই রিলেশনটা সবসময় অ্যাপ্লাই করতে পারি। তাহলে সিপি মাইনাস সিভি এর ভ্যালুটা কত, এইটা যদি ইউনিকলি বলতে হয় আমার দুটো জিনিস দরকার। কোন একটা পার্টিকুলার হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি এর ভ্যালুটা কত, নিউমেরিক্যাল ভ্যালুটা কত, এইটাকে যদি বলতে হয় আমার দুটো জিনিস দেওয়া থাকতে হবে। কি কি? ইকুয়েশন অফ স্টেট, যাতে করে আমি এই ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি এইটাকে বের করতে পারি। আর আরেকটা হচ্ছে ইন্টারনাল এনার্জি কিভাবে সিস্টেমের থার্মোডাইনামিক কোঅর্ডিনেটের সাথে ভ্যারি করে। ইন্টারনাল এনার্জি যে ফাংশনটা সেটাকে এক্সপ্লিসিটলি বলা থাকতে হবে, আর ইকুয়েশন অফ স্টেটটা দেওয়া থাকতে হবে। এইগুলো যদি থাকে তাহলে আমরা সিপি মাইনাস সিভি সেই পার্টিকুলার সিস্টেমটার ক্ষেত্রে নিউমেরিক্যালি কত ভ্যালু বলে দিতে পারবো। খুব সিম্পল কেসটা, রাদার সিম্পলেস্ট কেসটার কথা কনসিডার করো। আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ ডেল ভি কত? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ ডেল ভি টেম্পারেচার কনস্ট্যান্ট কত হবে? এটা 0, বিকজ বলো স্যার ইন্টারনাল এনার্জিটা টেম্পারেচারের ফাংশন। শুধু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা ট্রু। ফর আইডিয়াল গ্যাস ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ টেম্পারেচার অনলি, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম। কাজে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যখন আমরা ইন্টারনাল এনার্জির ভেরিয়েশন দেখতে চাইছি ভলিউমের রেসপেক্টে কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, ন্যাচারালি এটা 0 হবে। ডেল ইউ ডেল ভি টি ইকুয়ালস টু 0। আর ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি এটা আমরা বের করে ফেলতে পারি। উই হ্যাভ দি ইকুয়েশন অফ স্টেট পিভি ইকুয়ালস টু আরটি, পিভি ইকুয়ালস টু আরটি। তাহলে যদি ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি বের করা হয় এটা কত হবে? সিম্পলি আর হবে। পি ইন্টু ডেল ভি ডেল টি সমান আর, এই এক্সপ্রেশনে বসিয়ে দাও, এই টার্মটা তোমার 0 হয়ে যাচ্ছে। আর এই যে পি ইন্টু ডেল ভি ডেল টি এইটা করলে কত হচ্ছে? আর। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাজ এক্সপেক্টেড সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তোমরা অন্য কোনো গ্যাসের ক্ষেত্রে করতে পারো, কিন্তু সমস্যা যেটা ফেস করবে সেটা হচ্ছে এই ইউটা কত। সাধারণভাবে ইউটা তো জানা নেই, মানে ইউটার যে এক্সপ্লিসিট ফর্মটা, ম্যাথমেটিক্যাল ফর্মটা, সেটা তো খুব ক্লিয়ার নয় বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে, আরবিটারি সিস্টেমের ক্ষেত্রে। কাজেই প্রবলেমটাকে ইভ্যালুয়েট করাটা ডিফিকাল্ট। কিন্তু যদি ইউটাকে দেওয়া থাকে তোমরা দেখবে আমার প্রবলেম সেটা সম্ভবত একটা আছে এরকম, ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ইউটাকে ডিফাইন করা আছে। হ্যাঁ, সেইটা ইউজ করে তোমরা বলে দিতে পারো ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে এই সিপি মাইনাস সিভি ভ্যালুটা কত হবে। ঠিক। আচ্ছা, তারপর এনথ্যালপি। আমরা আগে একটা জিনিস এখানে বলবো এই কনটেক্সটে। ইনফ্যাক্ট আমরা আগের স্লাইডটাতে দেখলাম বা আগের অ্যাপ্লিকেশনটাতে দেখলাম যে যে কোনো একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে সিভিটাকে যদি ইন্টারনাল এনার্জি টার্মে লিখতে চাই কিভাবে লিখতে পারবো? ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। তাহলে সিপিটাকে ইন্টারনাল এনার্জি টার্মে কি এরকম ভাবে লেখা যায়? as del u del t at constant p লেখা যায় কি এরকম ভাবে? আমরা দেখাবো, মানে ইনফ্যাক্ট আগের স্লাইডে আমরা কোথাও পাইনি এরকম, না সিপি সমান del u del t at constant p এই জিনিসটা পাইনি। এইটা এরকম ভাবে লেখা যায় না। আমরা কে ডিফাইন করব। ইন্টারনাল এনার্জি একটা থার্মোডাইনামিক পোটেনশিয়ালই বলা হয়। ইনফ্যাক্ট পরে পরে দেখবে সেটা অবশ্য স্পেশাল কেসে। একই রকম ভাবে আরো একটা থার্মোডাইনামিক প্যারামিটারকে আমরা ইন্ট্রোডিউস করব, যেইটার টেম্পারেচার ডেরিভেটিভ এট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু সিপি। সেই ফাংশনটাকে এনথ্যালপি ফাংশন বলা হয়। আমরা দেখাবো যে সিপি এইটা তোমার কোনো একটা ভেরিয়েবলের টেম্পারেচার ডেরিভেটিভ এর সাথে সমান যদি প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। এই যে ভেরিয়েবল এইচ, এইটাকে বলা হয় এনথ্যালপি অফ দি সিস্টেম। দেখো, ধরো ইন্টারনাল এনার্জিটা টেম্পারেচার আর প্রেসারের ফাংশন। আগেই বললাম হাইড্রোস্ট্যাটিক সিস্টেম ইন্টারনাল এনার্জি পিভিটি এদের উপরে ডিপেন্ড করবে।
এই পিভিটি তিনটে প্যারামিটারের মধ্যে যে কোনো দুটোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ট্রিট করতে পারি ডিপেন্ডিং অন আওয়ার অ্যাপ্লিকেশন। ইউটাকে যেমন আগে টেম্পারেচার আর ভলিউমের ফাংশন হিসাবে নেওয়া হয়েছে, এইখানে ইউটাকে আমরা টেম্পারেচার আর প্রেসারের ফাংশন হিসাবে নিচ্ছি। সোজা কথায় ডিইউটাকে লিখতে পারছি অ্যাজ ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল ইউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইনটু ডিপি। ভলিউমটাকে আমরা ইকুয়েশন অফ স্টেট থেকে এইভাবে বলতে পারি, ইকুয়েশন অফ স্টেটে এফ অফ পিভিটি ইকুয়ালস টু 0 বলা ছিল, তাহলে ভলিউমটাকে আমরা টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসেবে লিখে ফেলতে পারি। সো ডিভি ইকুয়ালস টু ডেল ভি ডেল টি ইনটু ডিটি প্লাস ডেল ভি ডেল পি ইনটু ডিপি হলো। নাও ইউ ইউজ দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল কিউ সমান ডিউ প্লাস পিডিভি। ডিউ এতে যেটা পেয়েছিলে, ডিউতে কি পেয়েছিলে সামথিং ইনটু ডিটি, আচ্ছা, আর এই যে ডিভিতে কি পেয়েছো সামথিং ইনটু ডিটি, তাহলে এখানে তোমার কি পি ইনটু ডিভি রয়েছে, পি ইনটু ডিভি রয়েছে। পি ইনটু ডিভি যদি করো তাহলে ডিটির কোএফিসিয়েন্টটা কত দাঁড়াচ্ছে পি ইনটু ডেল ভি ডেল টি, তাহলে এইটাকে পি দিয়ে মাল্টিপ্লাই করো, তার সাথে এইটাকে যোগ করে দাও, এই যে এইটা ইনটু ডিটি হয়ে গেল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর প্রথম পার্টটা। সেকেন্ড পার্টটার দিকে তাকাও, ডিইউ, এইটা এতে কি রয়েছে তোমার ডিপি ইনটু দিস এই জিনিসটা, আবার ডিভিতেও রয়েছে সামথিং ইনটু ডিপি। তাহলে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর ডান দিকটা অন্য টার্মগুলোকে যদি দেখি ডিপির কোএফিসিয়েন্ট গুলো এইরকম হবে, হ্যাঁ, কিছুই নয়, জাস্ট এখানে তোমার ডিইউ কত আর ডিভি কত এইগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে আগের দুটো ইকুয়েশন থেকে, যেখানে প্রত্যেকটাতেই আমরা টেম্পারেচার আর প্রেসারকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে ট্রিট করেছি। তো এইটাই তোমার ডিকিউ এর ডেফিনিশন। এবার এখান থেকে দেখো ডেল কিউ ডেল টি যদি করি কি পাবো, ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার যদি করা হয় এই টার্মটা তো 0 হয়ে যাবে না, তাহলে ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার কেমন হবে, ডান দিকে থার্ড ব্র্যাকেটে যে প্রথম টার্মটা রয়েছে এই জিনিসটার সাথে সমান হবে, ডেল ইউ ডেল টি এট পি প্লাস পি ইনটু ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি। তো এইটাই তো বেসিক্যালি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি, এটাই তো স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। আমরা তাহলে দেখতে পাচ্ছি দিস ইজ নট সিম্পলি ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি, তার সাথে আরো একটা অ্যাডিশনাল টার্ম রয়েছে, সিভিটা বলতে পারলাম ডেল ইউ ডেল টি এট ভি, বাট সিভিটা কিন্তু ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি তা নয়। তো যাই হোক, আমরা সিপির তো একটা ডেফিনিশন পেয়েছি ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি এন্ড ইকুয়েশন অফ স্টেট, তাহলে ডিকিউটাকে এরকম ভাবে বলতে পারি, এই যে এই জিনিসটাকে সিপি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, সিপি ডিটি প্লাস সামথিং ইনটু ডিপি। এইটা কিছুই নয়, আগের স্লাইডে যে ইকুয়েশনটা ছিল প্রথমে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা সেটাকে সিপি দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। এবার ধরো এইচ একটা ফাংশনকে আমরা ডিফাইন করছি, হ্যাঁ, এইচটাকে একটা ফাংশনকে ডিফাইন করছি, এইচ যেটা সিম্পলি ইউ প্লাস পিভি তার সাথে সমান, এইচটা ইউ প্লাস পিভি এর সাথে সমান। এখান থেকে বলতে পারবে ডিএইচ বা এইচ এর যে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ এইটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল না ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, এইচটা যেভাবে ডিফাইন করা হয়েছে সেটা কি পাথ ফাংশনকে রিপ্রেজেন্ট করছে নাকি স্টেট ফাংশনকে বোঝাচ্ছে? এইচটা যেভাবে ডিফাইন করা হয়েছে এইটা পাথ ফাংশনকে বোঝাচ্ছে না স্টেট ফাংশনকে বোঝাচ্ছে? কোনো অ্যান্সার? কেউ? বলো, এইচটা পাথ ফাংশন না স্টেট ফাংশনকে বোঝাচ্ছে? স্টেট ফাংশন। বিকজ স্যার ইউপিভি এগুলো তো স্যার স্টেট ফাংশন। ইউপিভি এইগুলো সব স্টেট ফাংশন, হ্যাঁ, কাজেই এখানে এইচ এর যে ডেফিনিশনটা দেখতে পাচ্ছ সেটা খুব অবভিয়াস যে এইচটা একটা স্টেট ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে তার যে এলিমেন্টারি চেঞ্জ সেইটা উইল বি অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ডিএইচ এইটাকে লিখতে পারবো অ্যাজ ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। এখন এই যে ডিইউ প্লাস পিডিভি এইটা সমান কত, সিম্পলি ডিকিউ, তাহলে ডিএইচ সমান কি দেখতে পাচ্ছ ডিকিউ প্লাস ভিডিপি, বা ডিকিউ যেটা সেটা কত ডিএইচ মাইনাস ভিডিপি, ডিএইচ মাইনাস ভিডিপি। ধরে নাও এইচটা টেম্পারেচার আর প্রেসারের ফাংশন, ধরে নাও এইচটা টেম্পারেচার আর প্রেসারের ফাংশন, তাহলে ডিএইচটাকে এরকম ভাবে লেখা যেতে পারতো
as del H del T into dt plus del H del P into dp। তাহলে এই ইকুয়েশনটাতে যদি বসাতাম কি বলতাম, এটা এই ইকুয়েশনটাতে যদি dH টাকে বসিয়ে দিতাম কি লিখতে পারতাম, del Q সমান dH মানে del H del T into dt প্লাস এই যে কোয়ান্টিটিটা মাইনাস v into dp। তাহলে দেখো এই যে ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটোতেই কিন্তু এই যে এইটার দিকে বলছি আর এইটা বলছি, হ্যাঁ একদম প্রথমের ইকুয়েশনটা আর একদম শেষের ইকুয়েশনটা, দুটো ইকুয়েশনই কিউটাকে টেম্পারেচার প্রেসারের টার্মে রিপ্রেজেন্ট করা হয়েছে, সামথিং ইনটু ডিটি সামথিং ইনটু ডিপি। তাহলে ডিটির কোএফিসিয়েন্ট গুলো একই রকম হবে, ডিপির কোএফিসিয়েন্ট গুলো একই রকম হবে। ডিটির কোএফিসিয়েন্ট গুলোকে যদি একই রকম করতে চাও কিভাবে বলতে পারো, সিপি সমান ডেল এইচ ডেল টি এট কনস্ট্যান্ট পি। Specific heat at constant pressure is simply equal to the temperature rate of temperature variation of enthalpy function। হ্যাঁ এরকম ভাবে বলা যেতে পারতো, এত কিছু না করে H সমান U প্লাস PV যদি বলি তাহলে del H del T at constant P সমান কত বলবো, del U del T at constant P plus P into del V del T at constant P। এই যে টার্মটা এটাই তো সিপি, আগের স্লাইডে আমরা দেখলাম, দেখো আগের স্লাইডে আমরা দেখলাম না, একদম আগের স্লাইডের শেষের দিকে দেখো del H del T at constant P যদি করা হতো এটার সাথে সমান, এটাই সিপি আর কি। যাই হোক মানে আরেকটু ইলাবোরেটলি এখানে ডিফাইন করা হয়েছে, এটাই এটাই দেখাতে পারো। Specific heat at constant pressure is del H del T at constant P, আর specific heat at constant volume এটা হচ্ছে del U del T at constant V। আচ্ছা, next equation of state for an ideal gas undergoing some adiabatic change। কোন একটা আইডিয়াল গ্যাস ধরো অ্যাডিয়াবেটিক চেঞ্জ আন্ডারগো করছে, সেক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা কেমন হবে, কিভাবে লেখা যায় ইকুয়েশন অফ স্টেটটাকে, del Q সমান du প্লাস pdv, del Q সমান du প্লাস pdv। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করো। du এটাকে আমরা দেখেছি সবসময় cv ইনটু dt এইভাবে বলা যায়, du সমান cv ইনটু dt প্লাস pdv হয়েছে। আবার আইডিয়াল গ্যাসের কথা বলছি না, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি cp মাইনাস cv ইকুয়ালস টু r, এই রিলেশনটা কি হয়েছে, ইকুয়েশন অফ স্টেটটা ধরা হয়েছে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু আরটি, এটা তো সবসময় হোল্ড করে, পিভি ইকুয়ালস টু আরটি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সবসময় অ্যাপ্লিকেবল, অর্থাৎ পিডিভি প্লাস ভিডিপি সমান কত আর ডিটি। কাজেই এই যে পিডিভি ছিল এই এক্সপ্রেশনে, পিডিভিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি অ্যাজ আর ডিটি মাইনাস ভিডিপি, এই যে আর ডিটি মাইনাস ভিডিপি হয়েছে। আবার এই যে দেখো সিভি ডিটি প্লাস আর ডিটি মানে কি, সিভি প্লাস আর ইন্টু ডিটি, সিপি মাইনাস সিভি সমান আর, তাহলে সিভি প্লাস আর সমান কত সিপি। তো এই যে দুটো টার্ম রয়েছে এই দুটো টার্মকে কম্বাইন করে এরকম ভাবে লিখতে পারতাম, হ্যাঁ ডেল কিউ সমান সিপি ডিটি মাইনাস ভিডিপি। এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে সিভি টার্মে যদি লিখো তাহলে এটা কি হবে, সিভি ডিটি প্লাস পিডিভি, আর যদি সিপি টার্মে লিখতে চাও কেমন হবে, সিপিডিটি মাইনাস মাইনাস ভিডিপি হয়েছে। তো অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা ভাবছো, হ্যাঁ অ্যাডিয়াবেটিক প্রসেস যদি হয় সেক্ষেত্রে তো ডেল কিউটা জিরো, অ্যাডিয়াবেটিক প্রসেস হলে ডেল কিউটা জিরো। তাহলে এই যে টার্মটা এইটাকে জিরোর সাথে সমান করে দাও, দিলে কি পাও, সিভিডিটি সমান মাইনাস পিডিভি। এই যে টার্মটা রয়েছে এটাকে যদি জিরো করে দাও কি লিখতে পারো, সিভিডিটি সমান মাইনাস পিডিভি। আচ্ছা এই যে টার্মটা রয়েছে এখানে, এই ডেল কিউ যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, সিপিডিটি সমান ভিডিপি, সিপিডিটি সমান ভিডিপি, সিপিডিটি সমান ভিডিপি। এই দুটো ইকুয়েশন নিয়ে আমরা প্রসিড করব। দুটো রেশিও নাও, হ্যাঁ লাস্ট ইকুয়েশনটাকে প্রথম ইকুয়েশনটা দিয়ে ভাগ করে দাও, সিপি বাই সিভি, সিপি বাই সিভি সেইটা কি গামার সাথে সমান আমরা জানি, এটা তোমার রেশিও অফ টু স্পেসিফিক হিট, এইটা কি সিম্বলাইজ করে। ডান দিকের এক্সপ্রেশন গুলোকে ডিভাইড করে দিলে কি হয়, ভিডিপি মাইনাস পিডিভি।
আচ্ছা, একটু এই জায়গাটা ক্লিন করতে হবে, দাঁড়াও। হ্যাঁ, এই যে গামা, গামা সমান এটা তো দেখলাম, এই যে এখানে বলা আছে এই জিনিসটাই বেসিক্যালি এখানে লেখা হয়েছে। এরপর কি করা হয়েছে, ডিভি বাই ভি, মানে ডিভি বাই ভি এইটাকে তোমার বাম দিকে লেখা হয়েছে, ডিপি বাই পি এটাকে ডান দিকে লেখা হয়েছে। এটা খুব স্ট্যান্ডার্ড একটা ইন্টিগ্রাল, জানো। ডিপি বাই পি এইটাকে যদি ইন্টিগ্রেট করো কি পাবে, এলএন অফ পি, এলএন পি। ডিভি বাই ভি এইটাকে যদি ইন্টিগ্রেট করো কি হবে, এলএন অফ ভি। আর একটা কনস্ট্যান্টকে রাখো এরকম ভাবে অ্যাজ এলএন সি। তাহলে দেখতে পাচ্ছ পি সমান সি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা, মানে সোজা কথায় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা তোমরা এইচএস লেভেলে করেছিলে না, মানে ইকুয়েশনটা তো জানো, ডেরিভেশনটাও তো করেছিলে, ডেরিভেশনটা করেছিলে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো পিভি টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার প্রেসার রিলেশনটা আমরা বলতে পারবো, বা ভলিউম টেম্পারেচার রিলেশনটা বলতে পারবো। এই আইডিয়াটার উপর বেস করি একটা প্রবলেম দেওয়া রয়েছে আর কি। হ্যাঁ, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরো প্রেসার টেম্পারেচার এই রিলেশনটা দ্বারা রিলেটেড, পি টি টু দি পাওয়ার -7/2 এইটা সমান কনস্ট্যান্ট, তাহলে গামাটা কত এইটা জানতে চাওয়া হয়েছে। এটা বের করে ফেলতে পারো, গামাটা বের করে ফেলতে পারো। কি করবে, জাস্ট প্রেসার টেম্পারেচার রিলেশন কেমন হয় সেইটা দেখো, মানে পিভি সমান আরটি, তুমি এখানে ভিটাকে রিপ্লেস করো অ্যাজ আরটি বাই পি, এই রিলেশনে সেটা বসিয়ে দাও, পি ইন্টু আরটি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে লেখা যায়, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা into t to the power gamma equals to again some constant, বা p into t to the power gamma by 1 minus gamma সমান কনস্ট্যান্ট। তাহলে এই যে গামা বাই 1 মাইনাস গামা, এটাই কি এখানে তোমার -7/2 বলা আছে না। এখান থেকে গামাটা কত সেটা বের করে ফেলো। এই এটাই এখানে, ডাউট থাকলে বলো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তার অ্যাপ্লিকেশনস, এইগুলো নিয়ে যা কিছু বলার ছিল সেইগুলো শেষ। ঠিক আছে সবার? কিছু প্রশ্ন কারো? আচ্ছা, কি মঞ্জিষ্ঠা, তোমার কোয়েশ্চেন আমি এইমাত্র দেখলাম, নাকি? হ্যালো, আছো কি? মঞ্জিষ্ঠা আছো না লিভ করে গেছো? হুম, হ্যাঁ হ্যাঁ। এখানে কি প্রশ্ন ছিল, ডাইমেনশনালি কি করে কারেক্ট হচ্ছে, পি এম ভি টু মাইনাস ভি ওয়ান, এটা ডাইমেনশনালি কারেক্ট হচ্ছে কি করে? ও, তুমি তো লিখেছোই, মাইক্রোফোন কাজ করছে না, ওকে নো প্রবলেম। দেখো, ওই জায়গাটাতেই যাওয়া যাক। একটু জাস্ট, এই যে এখানে তোমার ডাইমেনশনালি, আমরা তো ওয়ার্ক ডানের এক্সপ্রেশন জানি না, ওয়ার্ক ডান এটাকে ডাইমেনশনালিও যদি দেখো, ওয়ার্ক ডান সমান প্রেসার মাল্টিপ্লাইড বাই ভলিউম চেঞ্জ, তাই না? প্রেসার মাল্টিপ্লাইড বাই ভলিউম চেঞ্জ। এই যে এখানে তোমার ভি বলা হচ্ছে, বা ধরো ডেল অফ স্মল ভি বলছি, এটাকে কি স্পেসিফিক ভলিউমের চেঞ্জ বলছি, পার ইউনিট মাস ভলিউমের কতটা চেঞ্জ হচ্ছে, তো এটাকে তো তুমি এম দিয়ে মাল্টিপ্লাই করছো না। এই যে জিনিসটা এম ইন্টু ডেল ভি, এটাই তো বেসিক্যালি ভলিউম চেঞ্জকে বোঝাচ্ছে। আর এখানে পি রয়েছে, প্রেসার রয়েছে,
কাজেই ওয়ার্ক ডানটা যেমন হওয়া উচিত পি ইন্টু তার সাথে সমান হচ্ছে, মানে তোমার কি এই জায়গাটাতে প্রশ্ন ওয়ার্ক ডান কিভাবে প্রেসার ইন্টু ভলিউম, এটাতে প্রশ্ন নাকি এই জায়গাটাতে প্রশ্নটা? একটু লিখেই বলো। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে ওকে, চলো। এরপর তাহলে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাই। হ্যাঁ, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড লতে তোমরা কি কি পড়েছো একটু বলতে পারো এইচএস লেভেলে? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এইচএস লেভেলে বা কেমিস্ট্রিতে যদি কারো একটু আইডিয়া দাও না ব্রিফলি। স্যার এনট্রপি এনথালপি ওইগুলো হয়েছিল। এনট্রপি এনথালপি পড়েছো? হ্যাঁ মানে সেটা এইচএস লেভেলে না জেনারেলে ছিল? স্যার এইচএসএই পড়েছে। এইচএস এ পড়েছো। সেকেন্ড ল স্টেটমেন্ট পড়েছো, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট? হ্যাঁ স্যার ওইগুলো, তারপরে কার্নট ইঞ্জিন। ও তাহলে তো, আচ্ছা তাহলে তো আমি একটু চটপট এ করে দিতে পারি, এত মাথায় থাকে না, আমি জিজ্ঞাসা করি হয়তো প্রত্যেক বছরই। তাহলে এইগুলো খুব ফাস্ট করিয়ে দেওয়া যায়। চলো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এইটা দেখতে পাচ্ছ কি স্লাইডটা? হ্যাঁ, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিছুটা পার্ট তোমাদের এইচএস এ পড়া হয়েছে, সেগুলো আমি একটু ফাস্ট কভার করে যাচ্ছি। হ্যাঁ, হিট রিজার্ভার বা হিট বাথ, সোর্স সিঙ্ক, হিট সিঙ্ক, হিট সোর্স, বা কমনলি হিট রিজার্ভার হিট বাথ বলতে কি বোঝায় এই টার্মটার সাথে একটু এ করে নি। এই জানি, এবং বিশেষ করে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যখন পড়বো সেখানে বহু জায়গাতে এই টার্মটাকে ইউজ করতে হবে। রিজার্ভার কথাটা মানেই বুঝতে পারছো যে সেটা কি একটা একে রিপ্রেজেন্ট করছে না, ইনফাইনাইট একটা একটা লার্জ স্টোরেজকে বোঝাচ্ছে, লার্জ স্টোরেজকে বোঝাচ্ছে। হিট রিজার্ভার তার মানে কি এখানে প্রচুর পরিমাণ হিট কন্টেন্ট আছে, প্রচুর পরিমাণ হিট এখানে রয়েছে। যেই জায়গাটা থেকে তুমি কিছু পরিমাণ হিট যদি তুলে নাও, হ্যাঁ, রিমুভ করে নাও, বা কিছু পরিমাণ হিট যদি এখানে সাপ্লাই করো, তাতে করে টেম্পারেচারটার কোনো রকম ভেরিয়েশন হবে না। যেমন তোমার কিছু পরিমাণ জল যদি ঢেলে দাও বা কিছু পরিমাণ জল যদি তুলে নাও, তাহলে সি লেভেলটার কোনো রকম চেঞ্জ হয় না। হ্যাঁ, সি লেভেলটাকে সেই জন্য রেফারেন্স লেভেল নেওয়া হয়। এখানেও তাই, a system at some temperature T throughout and it is conditioned in such a way that it can exchange heat but no work with its surroundings, সেটাই ফর্মাল ডেফিনিশন অফ এ হিট রিজার্ভার বা হিট সোর্স বা হিট সিঙ্ক বা হিট বাথ। কোন একটা সিস্টেম একটা পার্টিকুলার টেম্পারেচারে মেনটেন থ্রু আউট, হ্যাঁ, যা কিছু হয়ে যাক না কেন তার টেম্পারেচারটা একই রকম থাকবে, এবং ইট ইজ কন্ডিশনড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যান এক্সচেঞ্জ হিট, অন্য একটা কিছুর সাথে এটা হিট এক্সচেঞ্জ করতে পারে। হ্যাঁ, অন্য কিছু একটা সিস্টেমকে এটা হিট দিতে পারে বা সেখান থেকে হিট অ্যাবজর্ব করতে পারে, কিন্তু কোনো রকম ওয়ার্ক এক্সচেঞ্জ হবে না, মেকানিক্যাল এনার্জির কোনো রকম এক্সচেঞ্জ হবে না। এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। ধরো এ মাস অফ ওয়াটার অ্যাট টেম্পারেচার টি, একটা বিশাল বড় গামলায় তুমি ধরো জল নিয়েছো কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে, সে রুম তাতে করে কি হবে, তোমার এই যে টেম্পারেচার সেটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। এই গামলাতে তুমি যদি 1 গ্রাম বা 10 মিলিলিটার জল ঢেলে দাও, বা এখান থেকে 10 মিলিলিটার জল তুলে নাও হায়ার টেম্পারেচারে, মানে হায়ার টেম্পারেচারে 10 মিলিলিটার জল ঢেলে দাও বা লোয়ার টেম্পারেচারে 10 মিলিলিটার জল ঢেলে দাও, তাতে করে এই গামলার জলটার টেম্পারেচারে কোনো ভেরিয়েশন হবে না। ওকে, তো এইটা কি তাহলে আমরা একটা হিট রিজার্ভার বলতে পারি, এবং ভলিউমটারও কোনো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হচ্ছে না। একটা বিশাল বড় কন্টেনারের মধ্যে যদি তুমি 10 ml জল অ্যাড করো বা 10 ml জল তুলে নাও, তাতে করে ভলিউমটার অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হচ্ছে না, কাজে মেকানিক্যাল এনার্জির কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, থার্মাল এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে, টেম্পারেচারটা কিন্তু থ্রু আউট একই রকম থাকছে। ইট ইজ অ্যান এফেক্টিভলি ইনফাইনাইট পুল অফ থার্মাল এনার্জি, আমরা বলতে পারি। তাহলে যদি এরকম রিয়েলাইজ করা যায়, তাহলে সেটা এফেক্টিভলি একটা ইনফাইনাইট পুল অফ থার্মাল এনার্জি হিসাবে কাজ করবে।
at the given temperature. The temperature of the reservoir does not change when heat is added to or extracted from because of the infinite heat content. As it can act as a source or মানে এটা তোমার সোর্স হিসাবে কাজ করতে পারে, সিঙ্ক হিসাবেও কাজ করতে পারে। আমি এখানে কিছু পরিমাণ হিট অ্যাড করতে পারি বা এখান থেকে কিছু পরিমাণ হিট এক্সট্রাক্ট করে ফেলতে পারি। কাজেই এইগুলোকে আমরা মানে সোজা কথায় সোর্স হিসাবে ইউজ করতে পারি, হিট সোর্স হিসাবে ইউজ করতে পারি। যদি এখান থেকে হিট এক্সট্রাক্ট করে নেওয়া হয় এটা হিট সোর্স, যদি এখানে হিট রিলিজ করে দেওয়া হয় তাহলে এটা হিট সিঙ্ক হিসাবে কাজ করবে। ওকে, সেই জন্য হিট রিজার্ভার বা হিট বাথ বলে থাকি। এই এবার দেখো কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক। আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি দেখলাম? আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেখলাম যে হিট এন্ড ওয়ার্ক আর দি সেম ফর্ম, হিট এন্ড ওয়ার্ক আর সেম থিং, মানে জাস্ট ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি। হিটটাও এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, ওয়ার্কটাও এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, জাস্ট তাদের ফর্মটা আলাদা। হ্যাঁ, সেটাই আমরা আগে ডিসকাস করেছি ইন ডিটেল যে কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জির যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা শুধুমাত্র মেকানিক্যাল এনার্জির চেঞ্জের জন্য হতে পারত বা মেকানিক্যাল এনার্জির পরিবর্তে অন্য কোনো এনার্জি যদি দেওয়া হতো তার জন্য হতে পারত। হ্যাঁ, অর্থাৎ এই মেকানিক্যাল এনার্জি আর হিট এনার্জি তারা কিন্তু ডিফারেন্ট ফর্ম অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, একই ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফারেন্ট ফর্ম। তো তাহলে একটা ন্যাচারালি কোয়েশ্চেন আসবে যে হাউ টু কনভার্ট হিট ইনটু ওয়ার্ক। আমরা এই থার্মাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কিভাবে কনভার্ট করতে পারি? এইটা প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তাই না? কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক এটা প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। তার কারণ যে কোনো তোমার ইঞ্জিনের ক্ষেত্রে, সে ধরো কোন একটা গাড়ি চলছে, হ্যাঁ, সেই গাড়িতে কি করা হচ্ছে, পেট্রোল বা ডিজেল এইগুলো কম্বাসন হচ্ছে, হিট এনার্জি ডেভেলপ হচ্ছে, সেই হিট এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে। তো এটাই কিন্তু যে কোনো হিট ইঞ্জিনের বেসিক প্রিন্সিপাল। যে কোনো হিট ইঞ্জিনের এটা একটা বেসিক প্রিন্সিপাল টু কনভার্ট হিট ইনটু ওয়ার্ক, হিট থেকে ওয়ার্কে কনভার্ট করা। তাহলে এই হিট থেকে যদি ওয়ার্কে কনভার্ট করতে হয় অবশ্যই কি একটা রিজার্ভার থাকতে হবে এট হায়ার টেম্পারেচার, একটা হিট বাথ থাকতে হবে হায়ার টেম্পারেচারে। তো সেটাকে আমরা হট রিজার্ভার দিয়ে রিপ্রেজেন্ট করছি, হট রিজার্ভার এট টেম্পারেচার T1। আর কিছু ক্ষেত্রে তোমার নট নেসেসারিলি আমরা দেখব পরে যে পুরোপুরি কনভার্ট করা সম্ভব নয়। হট রিজার্ভার থেকে এই ডিভাইসটা যে পরিমাণ হিট অ্যাবজর্ব করছে এইটা কিন্তু পুরো হিটটাকেই মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছে না, কিছু পরিমাণ হিট পড়ে থাকছে। তো তাহলে সেইটাকে তো ফেলতে হবে না, বের করতে হবে। কাজেই উই নিড অ্যানাদার রিজার্ভার, দিস টাইম উই নিড আ সিঙ্ক। এইটাকে কোল্ড রিজার্ভার বলে দেয়া হয়েছে ছবিটার মধ্যে। হট রিজার্ভার বলতে আমরা সোজা কথায় সোর্সকে বলতে চাইছি যেটা হায়ার টেম্পারেচারে আছে, কোল্ড রিজার্ভার বলতে আমরা সিঙ্ককে বলতে চাইছি যেটা কিনা লোয়ার টেম্পারেচারে রয়েছে। এন্ড ইন বিটুইন ইউ হ্যাভ ইউর ডিভাইস, এই দুটোর মধ্যে তোমার ডিভাইসটা আছে, তোমার এই হিট ইঞ্জিনটা রয়েছে। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে হট রিজার্ভার থেকে হিট অ্যাবজর্ব করা, হট রিজার্ভার থেকে হিট অ্যাবজর্ব করা, যতটা বেশি সম্ভব এই অ্যাবজর্বড হিটকে মেকানিক্যাল ওয়ার্কে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা, আর বাকি যে পার্টটা থাকছে সেটাকে ফেলে দেওয়া, হ্যাঁ, সেটাকে কোল্ড রিজার্ভারে রিলিজ করে দেওয়া। এটাই তোমার স্কিমেটিক অফ অপারেশন অফ এ হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন হট রিজার্ভার থেকে হিট অ্যাবজর্ব করে, কোল্ড রিজার্ভারে হিট রিলিজ করে, আর এই প্রসেসটাতে একটা মেকানিক্যাল ওয়ার্ক পারফর্ম হয়। সেই মেকানিক্যাল এনার্জিটা কত? You can apply the conservation of energy principle বা first law of thermodynamics minus Q2, ওয়ার্ক ডানটা তাহলে Q1 minus Q2। এখানে যে Q1 Q2 W এগুলো বলছে, এগুলো সব সাইক্লিক প্রসেসে বলা হচ্ছে। ধরো এই হিট ইঞ্জিনটা সাইক্লিক প্রসেসে রান করছে, একটা সাইকেলে এটা Q1 হিট অ্যাবজর্ব করছে হট রিজার্ভার থেকে, Q2 পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, Q2 পরিমাণ হিট রিলিজ করছে কোল্ড রিজার্ভারে। তাহলে নেট হিট যেটা কিনা মেকানিক্যাল ওয়ার্কে কনভার্টেড হয়েছে সেইটা কত? Q1 minus Q2। এই হিট ইঞ্জিনটা কিন্তু যে কোনো
একটা সিস্টেম দিয়ে রিয়েলাইজ করা যায়। হ্যাঁ, যেহেতু আমরা সাইক্লিক প্রসেসের কথা বলছি, কোনো রকম ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না, কাজেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকেই কিন্তু এই রিলেশনটা আমরা পেয়ে যেতে পারি, মেকানিক্যাল ওয়ার্ক সমান চেঞ্জ ইন হিট। তো এখানে আমরা একটা প্যারামিটারকে ডিফাইন করতে পারি। একটা প্রশ্ন আসবে যে হট রিজার্ভার থেকে ধরো Q1 হিট অ্যাবজর্ব করছে, কতটা মেকানিক্যাল ওয়ার্ক আমরা পাচ্ছি, এফিসিয়েন্সি। হ্যাঁ, এফিসিয়েন্সি যে কোনো হিট ইঞ্জিনের করা হয় by the parameter efficiency. How is it defined? It is defined as work output by heat input. হিট ইঞ্জিনের অবজেক্টিভটা কি, আউটকামটা বা আউটপুটটা তো তোমার না, আউটকাম বলতে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, আউটপুট বলতে তোমার মেকানিক্যাল এনার্জি। তো সেই আউটপুটটা পেতে একটা এনার্জি তোমাকে সাপ্লাই করতে হচ্ছে। এই যে হট রিজার্ভার থেকে কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব হচ্ছে, তাহলে এফিসিয়েন্সিকে আমরা ডিফাইন করব অ্যাজ ওয়ার্ক আউটপুট ডিভাইডেড বাই হিট ইনপুট, W বাই Q1, মানে Q1 মাইনাস Q2 বাই Q1, সোজা কথায় 1 মাইনাস Q2 বাই Q1। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর এফিসিয়েন্সি অফ এনি হিট ইঞ্জিন। ওকে, তো তাহলে এখানে একটা প্রশ্ন তো করা যেতেই পারে না, এফিসিয়েন্ট মনে হচ্ছে সোফার আমরা যে নলেজটা অ্যাকোয়ার করেছি, ইজ ইট পসিবল দ্যাট এ হিট ইঞ্জিন is able to deliver an efficiency equal to 1 বা 100%? এই এক্সপ্রেশনটা দেখে আমরা এতক্ষণ পর্যন্ত যে নলেজটা অ্যাকোয়ার করেছি, পার্টিকুলারলি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নলেজটা অ্যাকোয়ার করেছি, এখান থেকে কি বলতে পারি যে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? বলো, এফিসিয়েন্সিটা 1 হবে এরকম কি কোনো রেস্ট্রিকশন আছে এখানে? কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে কাজে লাগাও না। দেখো না, যদি তোমার ডাব্লিউটা Q1 এর সাথে সমান হয়ে যায়, এটাতে কি কোথাও মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কোনোভাবে কি ডিস্টার্ব হচ্ছে? ধরো হিট ইঞ্জিনটা হট রিজার্ভার থেকে Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে, এ পুরোটা কি ওয়ার্কে কনভার্ট করে দিয়েছে, কোল্ড রিজার্ভারে কিছু হিট রিলিজ করেনি। ইজ দিস ফ্যাক্ট কনসিস্টেন্ট উইথ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? এখানে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে কোনো ভায়োলেশন পাচ্ছো কি? না স্যার। As far as conservation of energy principle is concerned, you see there is no violation, না, যে Q1 হিট অ্যাবজর্ব করছে পুরোটা কি ওয়ার্কে কনভার্ট করছে। আমরা তো আগেই বলেছি হিট এবং ওয়ার্ক আর দি ডিফারেন্ট ফর্ম অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, এনার্জি ডিফারেন্ট ফর্ম। তো তাহলে হিটটাকে আমি পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছি, এটাতে অন্তত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী কোনো রকম রেস্ট্রিকশন নেই। বাট নেচার imposes a restriction. Nature imposes a restriction. It says that in no way you can achieve efficiency equal to 1. 10% efficiency কিন্তু কোনোভাবেই অ্যাচিভ করা সম্ভব নয়। আমরা পরে দেখাবো আর কি এটা। ইভেন যদি আমরা একটা আইডিয়াল হিট ইঞ্জিনের কথা ভাবি, সেটাও কিন্তু এই 10% এফিসিয়েন্সি ডেলিভার করতে পারে না। ইভেন an ideal heat engine cannot deliver an efficiency equal to 10%. তো তাহলে আমাদের দেখতে হবে যে আইডিয়াল হিট ইঞ্জিনটা কি, বা আইডিয়াল হিট ইঞ্জিনটা ঠিক কতটা এফিসিয়েন্সি ডেলিভার করতে পারে। আইডিয়াল হিট ইঞ্জিন বলতে কি বোঝায়? আইডিয়াল হিট ইঞ্জিন, এই আইডিয়াটা ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কার্নো, who was basically a French engineer, and the concept was introduced sometimes in 1824, বুঝতে পারছো, বহু যুগ আগে, 200 বছর আগে, which realizes a cyclic process which is named after him, কার্নো সাইকেল বলা হয়। এই যে আইডিয়াল হিট ইঞ্জিনের কথা বলছি, সেই আইডিয়াল হিট ইঞ্জিনের আইডিয়াটা কার্নো 1824 এ ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা একটা সাইক্লিক প্রসেসকে রিয়েলাইজ করে। হ্যাঁ, একটা সাইক্লিক প্রসেসের উপর বেস করে, যে সাইকেলটার নাম হচ্ছে কার্নো সাইকেল। তো কার্নো সাইকেলটা বেসিক্যালি কি, কার্নো সাইকেলটার মধ্যে তোমার দুটো আইসোথার্মাল প্রসেস রয়েছে আর দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস রয়েছে, তাই তো নাকি? সে কি ক্লাস তো ওইখানেই, ক্লাস শেষের দিকে, কিন্তু এখন আমি 8টা থেকে পড়াচ্ছি।
আইডিয়াল কি বলতে চাইছিলাম যে একটা কার্নোট সাইকেল, সেই কার্নোট সাইকেল কম্প্রাইজেস অফ টু আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক প্রসেসেস। কার্নোট সাইকেলটা আমরা যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম নিয়েই রিয়েলাইজ করতে পারি। কার্নোট সাইকেলটা আমরা যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে রিয়েলাইজ করতে পারি, অর্থাৎ এটা একটা গ্যাসিয়াস সিস্টেম হতে পারে, এইটা কোনো একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হতে পারে, হ্যাঁ, এইটা তোমার কোনো একটা সারফেস ফিল্ম হতে পারে। বিভিন্ন রকম থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে এই কার্নোট সাইকেলটাকে রিয়েলাইজ করা যেতে পারে। এই ওয়ার্কিং সাবস্টেন্সটা যাই হোক না কেন, আইডিয়াল গ্যাস বা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বা ডাইইলেকট্রিক সাবস্টেন্স, ওয়ার্কিং সাবস্টেন্সটা যাই হোক না কেন, কার্নোট সাইকেলে মেনলি 4টে প্রসেস রয়েছে, দুটো আইসোথার্মাল প্রসেস আর দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অল প্রসেসেস আর রিভার্সেবল। এটা একটা আইডিয়াল কেস, সেই জন্যই তোমার ইঞ্জিনটাকে আইডিয়াল হিট ইঞ্জিন বলা হচ্ছে। হ্যাঁ, কার্নোট সাইকেল আইডিয়াল হিট ইঞ্জিন, কার্নোট সাইকেলের ওপর রিয়েলাইজ করে বেস করে যে ইঞ্জিনটা ডেভেলপ বা যে ইঞ্জিনের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করা হয়, দি ইঞ্জিন ইজ নট ডেভেলপড প্র্যাকটিক্যালি, ইট ইজ জাস্ট এ কনসেপ্ট। তো এখানে তোমার সমস্ত প্রসেসগুলো রিভার্সেবল। আমরা জানি কোনো ন্যাচারাল প্রসেস তো রিভার্সেবল নয়, তাহলে এটা একটা আইডিয়াল কেস। সেই জন্য কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন, এটাকে আমরা একটা আইডিয়াল হিট ইঞ্জিন বলে থাকি। Carnot cycle, as I said, may be performed by any nature of working substance. It can be solid, it can be liquid or gaseous system or paramagnetic system. এই হ্যাঁ, তো এখানে প্রথমে আমরা আচ্ছা, প্রথম কোথায় জেনারেলাইজ করা রয়েছে, তারপরে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে বলেছি। এই যে বললাম কার্নোট সাইকেলে 4টে প্রসেস, 4টে স্টেপস ইনভলভ, দুটো আইসোথার্মাল প্রসেস আর দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস। তো একটা আইসোথার্মাল প্রসেস হায়ার টেম্পারেচারে অকার করে, যেখানে সাবস্ট্যান্সটা হট রিজার্ভার থেকে, সোর্স থেকে একটা হিট অ্যাবজর্ব করছে। আমি আবার বলছি, কার্নোট সাইকেলে দুটো আইসোথার্মাল প্রসেস রয়েছে, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস রয়েছে। একটা আইসোথার্মাল প্রসেস হায়ার টেম্পারেচারে অকার করে, হ্যাঁ, যে স্টেজটাতে সিস্টেমটা ওয়ার্কিং সাবস্ট্যান্সটা হট রিজার্ভার বা সোর্স থেকে সাম অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে। ধরো হট রিজার্ভার টেম্পারেচার বা সোর্স যেটাকে বলছি তার টেম্পারেচার T1, ওয়ার্কিং সাবস্ট্যান্সটা পার সাইকেল এই স্টেজটাতে Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করে। আর আরেকটা যে আইসোথার্মাল প্রসেসের কথা বলা হচ্ছে, সেটা অকার্স এট লোয়ার টেম্পারেচার সাম T2, এবং এক্ষেত্রে দি সিস্টেম রিলিজেস সাম অ্যামাউন্ট অফ হিট Q2। সিস্টেমটা বা সাবস্ট্যান্সটা Q2 পরিমাণ হিট পার সাইকেলে রিলিজ করে। হলো, দি প্রসেসেস আর রিভার্সেবল, অ্যাজ আই সেড, দুটো আইসোথার্মাল প্রসেসই রিভার্সেবল, অন্য দুটো অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা যে বলা হবে সেগুলো রিভার্সেবল। So temperature of the working substance is equal to the temperature of the reservoir during the heat transfer. যে সময়টা হিট ট্রান্সফারটা হচ্ছে, যখন হিট অ্যাবজর্পশনটা হচ্ছে, আইসোথার্মাল প্রসেস, কাজে সিস্টেম এবং সোর্স এরা কি একই টেম্পারেচারে রয়েছে। যখন হিট রিলিজ হচ্ছে তখন সিস্টেম এবং সিঙ্ক একই রকম টেম্পারেচারে আছে। এটা সাইক্লিক প্রসেস বললাম, এক্ষেত্রে কোনো রকম ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। দেখো, একটা সিম্পল কম্প্রেসেবল সিস্টেম, হ্যাঁ, সে একটা গ্যাসিয়াস সিস্টেম নিয়ে কিভাবে আমরা এই কার্নোট সাইকেলটাকে রিয়েলাইজ করতে পারি। যখন কম্প্রেসেবল সিস্টেমের কথা বলছি, আইসোথার্মাল প্রসেসগুলো কেমন, একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। ঠিক আছে, একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস আর একটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। এক্সপানশনটা অকার্স এট হায়ার টেম্পারেচার such that the system absorbs some amount of heat from the source. আর যে কম্প্রেশনটার কথা বলা হচ্ছে, আইসোথার্মাল কম্প্রেশন, that occurs at lower temperature where the system releases some amount of heat to the sink. ওকে, এখানে এই যে দেখো দেখানো হয়েছে, পিভি ডায়াগ্রামে জিনিসটাকে দেখানো হয়েছে। সিম্পল কম্প্রেসেবল সিস্টেম বলছি, স্টেট প্যারামিটারস কি কি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। তাহলে থার্মোডাইনামিক প্রসেসগুলোকে আমরা পিভি ডায়াগ্রামে দেখাতে পারি। সাপোজ এ ইজ দি ইনিশিয়াল স্টেট, হ্যাঁ, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এই স্টেটটা থেকে সিস্টেমটাকে আইসোথার্মাল ওয়েতে বি স্টেটে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ, বি স্টেটে নিয়ে যাওয়া হলো। এই যে আইসোথার্মাল প্রসেস হচ্ছে, এইটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, এ টু বি, এইটা রিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন।
আচ্ছা, B2C এই প্রসেসটাতে কি হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না, এটা অ্যাডিয়াবেটিক একটা এক্সপানশন প্রসেস, যেখানে টেম্পারেচারটা ইজ রিডিউসড, T1 টেম্পারেচার থেকে সিস্টেমের টেম্পারেচারটা রিডিউসড হচ্ছে টু সাম ভ্যালু T2। B2C এটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। হ্যাঁ, বুঝতে পারছো এক্সপানশন কেন বলা হচ্ছে? এতে যে ভলিউম ছিল, বিতে দেখো ভলিউমটা তার থেকে বড়, সিতে ভলিউমটা আরো বড়, কাজেই এ টু বি একটা এক্সপানশন প্রসেস, বি টু সি এইটা আরো একটা এক্সপানশন প্রসেস। ফর সি টু ডি, as I said, this is reversible isothermal compression. Volume of D is smaller than volume at the state C. এটা হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন, যেখানে সিস্টেমটা কিছু পরিমাণ হিট রিলিজ করছে টু দি সিঙ্ক এট দি লোয়ার টেম্পারেচার। আর D2A এই যে স্টেজটা, এটাও কিন্তু একটা কম্প্রেশন প্রসেস, বাট দিস টাইম দিস ইজ অ্যাডিয়াবেটিক ওয়ান। ডি থেকে এ এইটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। ওকে, ডি থেকে এ এটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। দেখো ভলিউম এট দি স্টেট ডি ইজ লার্জার অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ভলিউম এট দি স্টেট এ। তোমরা অনেক সময় এইরকম ধরনের একটা ডায়াগ্রাম ড্র করো, এরকম একটা ডায়াগ্রাম ড্র করো, পি ভি কিছু না বুঝেই আর কি। সেই রকম, ঠিক আছে, এইটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। তুমি বেশ সুন্দর করে নাম দিয়ে দিয়েছো, এইটা হচ্ছে তোমার আইসোথার্মাল এক্সপানশন। মানে এইরকম ভাবে যদি একটা কার্নো সাইকেলকে দেখাতাম সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে, এইটা কি কারেক্ট? পিভি ডায়াগ্রামে বলো ভুল কোথায়, ভুল কোথায়, ভুল কোথায়, ভুল কোথায়? এটা খুব বলো। এই যে ড্র করেছি, এটা ভুল ড্র করেছি তাই না? এই যে বি থেকে সি, এটা কি এক্সপানশন বোঝাচ্ছে স্কিমেটিক্যালি? না, কম্প্রেশন হয়ে যাচ্ছে। স্কিমেটিক্যালি বোঝাচ্ছে না, এটা কম্প্রেশন বোঝাচ্ছে, কাজেই এটা মাথায় রাখতে হবে। তাহলে বি টু সি যদি প্রপারলি দেখাতে চাই, এইরকম ভাবে দেখানো উচিত তাই না? কম্প্রেশন হচ্ছে। আরেকটা ভুল আছে কোথায়, আরেকটা ভুল কোথায় রয়েছে দেখো, সি থেকে ডি এটা ঠিকই আছে, কম্প্রেশন হচ্ছে, বা ডি টু এ এই প্রসেসটা কি এক্সপানশন প্রসেস হয়ে গেছে তাই না? ভলিউম এই যে ডি স্টেটে যখন আছে ভলিউমটা কি ছোট, এ স্টেটে ভলিউমটা বড়, সেটা তো নয়, লাস্ট স্টেজটা কিন্তু কম্প্রেশন প্রসেস। তাহলে এইরকম ভাবে দেখাতে হতো, বা আরেকটু এ করে দেখাতে পারতে, এইরকম ভাবে দেখাতে হতো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ডি, এইটা হচ্ছে এ। এইগুলো কিন্তু খেয়াল রাখবে যখন ড্র করবে, এইগুলো খেয়াল রাখবে যে যেটা তুমি খাতায় লিখছো, টেক্সটে যেটা বলছো, সেইটা ছবিটাতেও যেন দেখে একই জিনিস বোঝা যায়। হ্যাঁ, ইনফ্যাক্ট মোস্ট অফ দি কেসেস আমরা এই টেক্সটে কি ডেসক্রাইব করেছো সেইটা পড়িই না, ছবিটা থেকেই বুঝে নিই যে কি বোঝাতে চেয়েছো। ছবিটাই কিন্তু অনেক কিছু কথা বলে দেয়। একই জিনিস সিম্পল কম্প্রেসিবল সিস্টেম, সেইটার কার্নো সাইকেলকে তোমার এই টিভি ডায়াগ্রামে দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা বাম দিকে যেটা দেখিয়েছি এইটা তোমার পিভি ডায়াগ্রামে দেখানো হয়েছে, আর এইটা টেম্পারেচার ভলিউম ডায়াগ্রামে দেখানো হয়েছে। একই জিনিসকে বোঝানো হচ্ছে। দেখো এ টু বি আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এক্সপানশন প্রসেস, ভলিউমটা বাড়ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। তারপর কি হচ্ছে, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, বি থেকে সি যখন যাচ্ছি তখন তার ভলিউমটা বাড়ছে, এক্সপানশন প্রসেস, টেম্পারেচারটা কমছে, T1 থেকে T2 হয়ে গেছে। আচ্ছা, সি থেকে ডি এটা কি আইসোথার্মাল কম্প্রেশন, ভলিউমটা সি থেকে যখন ডিতে যাচ্ছে কম্প্রেসড হচ্ছে, কমে যাচ্ছে অ্যাট ইকুয়াল টেম্পারেচার T2। আর D2A এইটা তোমার অ্যাডিয়াবেটিক কম্প্রেশনকে বোঝাচ্ছে। হ্যাঁ, একই সিস্টেম, একই সাইকেলকে বোঝানো হচ্ছে। বাম দিকে পিভি ডায়াগ্রামে দেখানো হয়েছে, আর ডান দিকে এটা টিভি ডায়াগ্রামে দেখানো হয়েছে। এই এবার তোমার আইডিয়াল গ্যাসের কথা ভাবো। ধরো সিম্পল কম্প্রেসিবল সিস্টেম, যেটাকে আগে ডায়াগ্রামটাতে দেখানো হচ্ছিল, সেইটা একটা আইডিয়াল গ্যাস। হ্যাঁ, তাহলে আমরা এটা খুব সুন্দর একটা এক্সপ্রেশন বের করে ফেলতে পারি ইকুয়েশন অফ স্টেট গুলোকে ইউজ করে। যদি ওয়ার্কিং সাবস্ট্যান্সটা আইডিয়াল গ্যাস হয়, তাহলে আমরা
ইকুয়েশন অফ স্টেট গুলোকে কাজে লাগিয়ে এফিসিয়েন্সির একটা এক্সপ্রেশন বের করে ফেলতে পারি। Q1 Q2 এইগুলোকে বেসিক্যালি পিভিডি এদের টার্মে রিপ্রেজেন্ট করে ফেললেই হয়ে গেল কাজটা। ধরো তোমার প্রথম যে স্টেজটা Q1, প্রথম যে স্টেজটা A টু B, এখানে কি হিট কিছুটা অ্যাবজর্ব হচ্ছে। যেহেতু A টু B একটা আইসোথার্মাল প্রসেস, ওয়ার্কিং সাবস্টেন্সটা আইডিয়াল গ্যাস, কাজে এখানে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। ডেল U1 যদি বলতাম বা ডেল ইউ AB যদি বলতাম, এইটা কি জিরো, A থেকে B তে আসার জন্য ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা বলতে পারি তাহলে যে পরিমাণ হিট অ্যাবজর্বড হয়েছে সেটাই কি তোমার মেকানিক্যাল ওয়ার্ক ডান তার সাথে সমান। ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো ডেল ইউটা তো জিরো, তাহলে কিউটা কি ডাব্লিউর সাথে সমান, কিউ1টা ডাব্লিউ1 এর সাথে সমান। আইডিয়াল গ্যাস যদি আইসোথার্মাল এক্সপানশন পারফর্ম করে তার জন্য ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কেমন হয় এটা আমরা জানি, nRT ln V2/V1। টেম্পারেচারটা কত এখানে T1, ফাইনাল ভলিউমটা VB, ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে VA। তাহলে এইরকম ভাবে আমরা Q1 টাকে ক্যালকুলেট করে ফেলতে পারলাম ইন টার্মস অফ দি স্টেট ভেরিয়েবলস। একই রকম ভাবে Q2 টাকে ক্যালকুলেট করো। C থেকে D এই যে আইসোথার্মাল কম্প্রেশনটা হয়েছে, আইডিয়াল গ্যাস বলছি, কোন রকম ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না আইসোথার্মাল প্রসেসে। এইখানেও তাহলে তোমার ডেল ইউ সিডি ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো। Q2 টাকে আমরা বলতে পারি W3, Q2 টা বেসিক্যালি W3। C টু D এই ট্রানজিশনটার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটাই কি তোমার Q2 এর সাথে সমান। এগেন এটাও দেখো তোমার একটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আমরা জানি কত হয়, nRT2 ln VC/VD। কেন এটা করা হয়েছে, এটা তো তোমার নেগেটিভ ওয়ার্ক ডান, তাই না? এটা নেগেটিভ ওয়ার্ক ডান, Q2 টা তো বাই ডেফিনিশন নেগেটিভ, হিটটা রিলিজড হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে ln ইনিশিয়াল ভলিউম বাই ফাইনাল ভলিউম করা হয়েছে। Q1 টাকে বাই ডেফিনিশন পজিটিভ নেওয়া হয়েছে, Q2 টাকেও এখানে নিউমেরিক্যালি পজিটিভ নেওয়া হয়েছে, সেই জন্যই আমরা নেট হিট Q2 বা ওয়ার্ক ডান এটাকে বলছি Q1 মাইনাস Q2। বাকি যে প্রসেসগুলো রয়েছে B2C এই অ্যাডিয়াবেটিক প্রসেসটার কথা কনসিডার করো। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে VB VA VC VD এইগুলোকে রিলেট করা। হ্যাঁ, যেহেতু B2C অ্যাডিয়াবেটিক প্রসেস, B এই যে স্টেট, সেই স্টেটের টেম্পারেচার কত T1, ভলিউম VB। C স্টেট, এই স্টেটের টেম্পারেচার হচ্ছে T2, ভলিউম হচ্ছে VC। তাহলে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য এই রিলেশনটাকে লিখতে পারি, টেম্পারেচার ইনটু V টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, T1 VB গামা টু দি পাওয়ার মাইনাস 1 সমান T2 VC গামা টু দি পাওয়ার VC টু দি পাওয়ার গামা মাইনাস 1। একই রকম ভাবে এই B2 এ এই অ্যাডিয়াবেটিক পাথটার কথা কনসিডার করো। এখানেও সিমিলার একটা ইকুয়েশনকে লিখে ফেলতে পারো, as T1 ইনটু VA গামা মাইনাস 1 সমান T2 ইনটু VD গামা মাইনাস 1। তাহলে এখান থেকে T1/T2 বের করো, এইটা থেকে T1/T2 বের করো, দুটোকে সমান করে দাও। এইটা থেকে T1/T2 বের করো, এইটা থেকে T1/T2 বের করো, করলে দেখতে পাবে VB/VA ও যা, VC/VD ও তাই হয়েছে। তাহলে আমরা যদি এই Q1 Q2 রেশিও নিই, এই লগারিদম পার্টগুলো বাদ চলে যাবে, ln VB/VA ln VC/VD এইগুলো বাদ চলে যাবে। Q2/Q1 কত হচ্ছে দেখতে পাচ্ছ, T2/T1। Q2/Q1 সমান T2/T1। আমরা এখানে শুধুমাত্র আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন অফ স্টেটটা ভালোভাবে জানি বলে করে দেখাতে পারলাম, অন্য যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্সের জন্য কিন্তু Q2/Q1 টা T2/T1ই হবে। যদি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে আমরা কার্নোট সাইকেল রিয়েলাইজ করতাম বা একটা ডাইইলেকট্রিক সাবস্টেন্স দিয়ে কার্নোট সাইকেল রিয়েলাইজ করতাম, সেক্ষেত্রেও কিন্তু Q2/Q1 টা T2/T1 এর সাথেই সমান হবে। সেটা আমি এক্ষুনি দেখাতে পারবো না, কিন্তু এনট্রপির কনসেপ্টটাকে যখন ইন্ট্রোডিউস করা হবে আমরা তখন আবার এই কার্নোট সাইকেলে ফিরে আসবো এবং দেখাবো জাস্ট এই জিনিসটা দু লাইনেই দেখিয়ে দেওয়া যায়। Working substance independent, efficiency of Carnot engine is independent of working substance, এটাকে দুটো লাইনই দেখিয়ে দেওয়া যায় if you have the concept of entropy. But for the time being আমরা শুধুমাত্র ইকুয়েশন অফ স্টেট গুলো কাজে লাগিয়ে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সেটা বুঝতে পারছো সহজ, সেটাই করা সম্ভব। দেখানো হলো Q2/Q1 টা T2/T1 তার সাথে সমান, রেডিলি দি এফিসিয়েন্সি ইজ 1 মাইনাস T2/T1। এরকম ভাবে তাহলে আমরা কার্নোট সাইকেলের এফিসিয়েন্সিটা কত এইটাকে বলে দিতে পারি। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি এফিসিয়েন্সি অফ এ কার্নোট সাইকেল। দেখো কারো কিছু প্রশ্ন থাকলে বলো।
ঠিক আছে সবার? হুম? পরেরগুলো বরং পরের দিন কি বলবো নাকি? আজ এই পর্যন্তই থাক, হ্যাঁ, পরের দিনকে কন্টিনিউ করবো। দেখো কিছু প্রশ্ন থাকলে বলো তোমাদের। অন্য সাবস্টেন্সের ক্ষেত্রেও আমরা এটাকে রিয়েলাইজ করতে পারি, হ্যাঁ, অন্য সাবস্টেন্সের ক্ষেত্রেও কার্নো সাইকেলটাকে রিয়েলাইজ করা যায়। আচ্ছা এই পার্টটা একটু বলেই দিই, বরং কার্নো সাইকেলের এটা বলেই দিই, চলো একটু দেখে নাও। ধরো লিকুইড ভেপার মিক্সচার, ইনস্টেড অফ আইডিয়াল গ্যাস আমরা ধরো একটা লিকুইড ভেপার মিক্সচার নিয়ে এই কার্নো সাইকেলটাকে রিয়েলাইজ করছি। তো এটাও তো তোমার একটা কম্প্রেসেবল সিস্টেম, এটাও তো একটা কম্প্রেসেবল সিস্টেম না? সেক্ষেত্রে যদি করা হয়, কার্নো সাইকেলটাকে দেখানো হয়, তাহলে এরকম ভাবে দেখাতে হবে। ছবিটা একটু অপরিষ্কার, নিজেদের মতো করে ড্র করে নিও। এখানে তোমার এবিসিডি নামগুলোকেও ন্যাচারালি ডিফারেন্ট দেওয়া রয়েছে, যেহেতু অন্য সোর্স থেকে নেওয়া এটা। কিন্তু বুঝতে পারছো এই যে প্রসেসটা, এই প্রসেসটা বেসিক্যালি আইসোথার্মাল এক্সপানশন। বি টু সি এটা আইসোথার্মাল এক্সপানশন, যেটা হায়ার টেম্পারেচারে অকার করছে এবং এখানে কিউ1 পরিমাণ হিট অ্যাবজর্ব হচ্ছে। সি টু ডি এইটা অ্যাডিয়াবেটিক আচ্ছা এখানে তোমার নামগুলো দেওয়া রয়েছে, ছবিটা রেফারেন্সই দেওয়া রয়েছে। বি টু সি রিভার্সেবল, আচ্ছা রিভার্সেবল ভেপারাইজেশন প্রসেস অ্যাকচুয়ালি। বি টু সি এই যে প্রসেসটা, এটা রিভার্সেবল ভেপারাইজেশন অ্যাট ফিক্সড প্রেসার অ্যান্ড টেম্পারেচার। তোমরা জানো যে ভেপারাইজেশনটা একটা কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে। এইটা তাহলে আইসোথার্মাল আইসোব্যারিক প্রসেস, রিভার্সেবল আইসোথার্মাল আইসোব্যারিক প্রসেস। ওকে, বি টু সি প্রসেসটা, যেখানে সিস্টেমটা সোর্স থেকে কিছু পরিমাণ হিট পার সাইকেলে অ্যাবজর্ব করছে, সে কিউ1। ওকে, আচ্ছা এবার সি টু ডি এইটা দেখো। সি টু ডি এই যে পাথটা, সি টু ডি পাথটা কি? এটা হচ্ছে রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। সি টু ডি এইটা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এখানে তোমার এই যে ভেপারটা রয়েছে সেইটাকে রিভার্সেবলি এক্সপ্যান্ড করতে দেওয়া হলো, যাতে করে টেম্পারেচারটা ইজ রিডিউস টু সাম ভ্যালু টি2। এরপর থার্ড যে স্টেজটা রয়েছে, আমি আমার এখানে যেভাবে বলছি ডি2এ, এইটা কি? এটা রিভার্সেবল কনডেনসেশন। এইখানে কনডেন্সড হচ্ছে, লোয়ার টেম্পারেচারে কিছু পরিমাণ ভেপার কনডেন্সড হচ্ছে টু দি লিকুইড ফেজ লোয়ার টেম্পারেচার এবং প্রেসারে। এইটা তাহলে তোমার ওই রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসটা আর কি, হ্যাঁ, রিভার্সেবল কনডেনসেশন অ্যাট ফিক্সড প্রেসার ফিক্সড টেম্পারেচার। আর আরেকটা যে স্টেজ দেখানো হয়েছে আমার এখানে টেক্সটে, প্রথমে সেটাকে বলা হয়েছে এ টু বি। এইটা একটা কম্প্রেশন প্রসেস দ্যাট অকার্স ইন রিভার্সেবল অ্যাডিয়াবেটিক ম্যানার। এই যদি আমরা কার্নো সাইকেলটা একটা লিকুইড ভেপার মিক্সচার নিয়ে করতাম, তাহলে এইরকম ভাবে সাইকেলটাকে রিয়েলাইজ করতে হতো। we can we could use a paramagnetic substance as well. এরকম লিকুইড ভেপার মিক্সচার বা আইডিয়াল গ্যাস না নিয়ে আমি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নিয়েও জিনিসটাকে রিয়েলাইজ করতে পারতাম। সেক্ষেত্রে স্টেট প্যারামিটার গুলো কি কি? এই যে ইন্টেনসিভ কোঅর্ডিনেট, এক্সটেন্সিভ কোঅর্ডিনেট, এইগুলোকে দেখানো হয়েছে এইচ এম এই প্লটে দেখানো হয়েছে, হ্যাঁ, এইচ এম এই প্লটে দেখানো হয়েছে। এই দিকে এটা ইন্টেনসিভ কোঅর্ডিনেট আর এই দিকে এটা তোমার এক্সটেন্সিভ কোঅর্ডিনেটকে বোঝাচ্ছে। দেখো এখানে স্টেজগুলো কি কি? এ থেকেই শুরু করো না, হ্যাঁ, অসুবিধা নেই কিছু, এ থেকে শুরু করতে পারো বা বি থেকেও শুরু করতে পারতে, কিছু যায় আসে না। আমি যেভাবে পড়াচ্ছি তাতে করে বি থেকে লেখাটা কি ভুল হয়েছে? না, এ টু বি, না ঠিকই তো আছে, ঠিকই আছে, চলো এ থেকেই শুরু করছি। এ থেকে বি, দেখো কি হচ্ছে, এ থেকে বি তে যখন আসছি এই প্রসেসটাকে কি প্রসেস করবো? ডিম্যাগনেটাইজেশন। কেন বুঝতে পারছো? এ থেকে বি তে যখন আসছে তখন ম্যাগনেটাইজেশনটা কমে যাচ্ছে। এম এখানে তোমার এক্সটেন্সিভ ভেরিয়েবলটা লেখা হয়েছে। এ স্টেটে ম্যাগনেটাইজেশনটা দেখো লার্জার, বি স্টেটে ম্যাগনেটাইজেশনটা লোয়ার। তাহলে এ টু বি এইটা একটা রিভার্সেবল আইসোথার্মাল ডিম্যাগনেটাইজেশন প্রসেসকে বোঝাচ্ছে, যেখানে সিস্টেমটা কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে। এটা কি ধরতে পারছো কেন ম্যাগনেটাইজেশন বলা হলো না, ডিম্যাগনেটাইজেশন কেন বললাম? মানে আমি কি এইটাকে এ বলতে পারতাম, এইটাকে বি বলতে পারতাম, সাইকেলটাকে উল্টো দিকে কি রান করানো যেত? স্যার এক্ষেত্রে তো ওয়ার্কটা নেগেটিভ মাইনাস দিয়ে। ডিম্যাগনেটাইজেশনের কথা বলছি, খেয়াল করে রাখো। ডিম্যাগনেটাইজ করতে যদি হয়,
যদি ডিম্যাগনেটাইজ করি, মানে হিট যদি দেওয়া হয়, সিস্টেমকে যদি হিট দেওয়া হয় কনস্ট্যান্ট টেম্পারেচারে, একটা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে যদি হিট দাও কি হবে? একটা প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, সেখানে কিছু পরিমাণ ম্যাগনেটাইজেশন ছিল, তুমি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে কিছু পরিমাণ হিট এনার্জি দিচ্ছ। হিট এনার্জি অলওয়েজ ক্রিয়েটস র্যান্ডমনেস, হিট এনার্জি তো র্যান্ডমনেস ক্রিয়েট করবে। সিস্টেমটার মধ্যে যে প্যারাম্যাগনেটিক অ্যাটম গুলো রয়েছে তারা তো র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে যাবে। তার মানে কি, মেটেরিয়ালটা অ্যাজ এ হোল উইল লুজ সাম ম্যাগনেটাইজেশন। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি কিছু পরিমাণ হিট প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে দেয়া হয়, ইট উইল লুজ ম্যাগনেটাইজেশন। কাজেই প্রথম যে প্রসেসটা আমরা হায়ার টেম্পারেচারে হচ্ছে কার্নো সাইকেলে বলতে চাইছিলাম, প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে রিয়েলাইজ করলে ইট উইল বি রিভার্সেবল আইসোথার্মাল ডিম্যাগনেটাইজেশন প্রসেস। আচ্ছা, B2C এটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেস একটা। B2C এইটা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন প্রসেস। C2D এইটা এগেন আইসোথার্মাল প্রসেস, যেখানে সিস্টেম থেকে কিছু পরিমাণ হিটকে এক্সট্রাক্ট করে নেওয়া হচ্ছে। তাহলে সিস্টেমের র্যান্ডমনেস কিছুটা কমে যাবে, ম্যাগনেটাইজেশনটা কিছুটা ইনক্রিজড হবে। তাহলে C2D এইটা একটা আইসোথার্মাল ম্যাগনেটাইজেশন প্রসেস। আর D2A এইটা এগেন একটা আইসোথার্মাল রিভার্সেবল অ্যাডিয়াবেটিক ম্যাগনেটাইজেশন প্রসেস। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে এই যে একটা আইসোথার্মাল প্রসেস, এই একটা আইসোথার্মাল প্রসেস, এই একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, এই একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। এক্ষেত্রে তোমার দুটো ম্যাগনেটাইজেশন আর দুটো ডিম্যাগনেটাইজেশন ইনভলভ। আমরা যখন কম্প্রেসিবল সিস্টেম বলছিলাম সেখানে কি দুটো এক্সপানশন স্টেজ আর দুটো কম্প্রেশন স্টেজের কথা বলা হয়েছিল। এই তারপর যদি একটা সারফেস ফিল্ম নিয়ে রিয়েলাইজ করা হয়, হ্যাঁ, এখানে তোমার স্টেট প্যারামিটার গুলো কি কি? গামা, সারফেস টেনশন, সারফেস এরিয়া আর টেম্পারেচার। গামাটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টেনসিভ প্যারামিটার, এটাকে ওয়াই অ্যাক্সিসে দেখানো হয়েছে। সারফেস এরিয়াটা হচ্ছে এক্সটেনসিভ প্যারামিটার, এক্স অ্যাক্সিসে দেখানো হয়েছে। এখানে দেখো এই যে চারটে স্টেজকে বলা হয়েছে B2C, বা এখানে কিভাবে বলা আছে A2B। A2B এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। A2B এইটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস, সারফেস এরিয়াটাকে কম্প্রেস করা হচ্ছে। B2C এইটা রিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন। C2D এইটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। আর D2A এইটা এগেন একটা আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। B2C এই এক্সপানশনটাতে হিট অ্যাবজর্বড হচ্ছে, D2A এই কম্প্রেশন প্রসেসটাতে হিট রিলিজড হচ্ছে এট লোয়ার টেম্পারেচার। আমরা পরে দেখাবো, এনট্রপির আইডিয়াটা পেলে আমরা দেখাবো যে এই ওয়ার্কিং সাবস্টেন্সটা যাই হোক না কেন, এই কার্নো সাইকেলকে এনট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে ইউনিকলি রিপ্রেজেন্ট করা যায়। আমরা এখানে তো তোমার এই থার্মোডাইনামিক কোঅর্ডিনেটেড টার্মে কার্নো সাইকেলগুলোকে করছি না, প্রেজেন্ট করছি। কাজেই বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বিভিন্ন রকম। এখানে তোমার শেপ গুলো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের হচ্ছে, স্কিমেটিক গুলো বিভিন্ন রকম ভাবে ড্র করতে হচ্ছে। বাট যখন আমরা এনট্রপি টেম্পারেচার ডায়াগ্রামে যাব, দেখাবো যে কার্নো সাইকেলটার কিন্তু একটা ইউনিক প্রেজেন্টেশন রয়েছে। ওয়ার্কিং সাবস্টেন্সটা যাই হোক না কেন, সেখান থেকেও এফিসিয়েন্সি ক্যালকুলেট করা যায় এবং ইউনিকলি দেখানো যায় যে ওয়ার্কিং সাবস্টেন্সটা যাই হোক না কেন, এফিসিয়েন্সি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। হ্যাঁ, ওকে, পরেরটা পরের দিন করবো। চলো, আজকে ছুটি, আজকে ছুটি। হ্যাঁ, কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। সামনের দিনকে ইচ্ছে আছে থার্মোডাইনামিক্স এর এই সেকেন্ড ল এর পার্টটাকে পুরোটা কমপ্লিট করার। হ্যাঁ, দেখো কিছু প্রশ্ন থাকলে বলো পারো।